আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে এলাম শিক্ষামূলক কার্যক্রম। আজকের পুঁজিবাজার, এখানে কোনো বাই এবং সেলের নির্দেশনা দেওয়া হয় না। এখানে শুধুমাত্র শিক্ষামূলক কার্যক্রম আলোচনা করা হয় এবং আহ, সকলের সাথে একটি আলোচনার ভিত্তিতেই বাজারের বর্তমান পরিস্থিতি এবং আহ, যে স্টকগুলো আহ, ভালো অবস্থানে আছে এবং বাই এবং সেল কোথায় কিভাবে এন্ট্রি দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করে থাকি এবং আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রমে সবাই যারা আছি, সংযুক্ত আছি, সবাই কম বেশি উপকৃত হচ্ছি। এই বাজারকে একটি সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে আমার এই পদযাত্রায় যারা শুরু থেকে আছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং আহ, যারা বিপদগ্রস্ত আছেন, শুরু থেকে অনেক লোকসান করে আসছেন, এই আলোচনার মাধ্যমে আল্লাহ রহমতে সবাই একটা বাজারের যেই আহ, বিনিয়োগের যেই ব্যবস্থাটা বা শিক্ষামূলক যে জায়গাটা, সেখানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু আমাদের অর্জন করতে পেরেছি এবং ক্ষতিগ্রস্ত থেকে আমরা অনেকটা রক্ষা পাচ্ছি। এভাবে আমরা যদি সবাই সচেতনতামূলকভাবে আহ, বিনিয়োগ করি এবং কোনোভাবেই যেন কারো দ্বারা ম্যানুপুলেট না হই, কারো দ্বারা যেন আহ, কোনো ধরনের গুজবে কান না দেই, সেইখান থেকে এই যাত্রায় এখন পর্যন্ত এই বাজারের যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে আমরা অনেকটা উত্তোলন করে হয়ে আসছি। ভবিষ্যতে আরো 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 সামনে এগিয়ে যাব এই কার্যক্রমের মাধ্যমে, আমার ভাই বোনদের সবাইকে নিয়েই, যারা এই বাজারের একটা বিনিয়োগের মধ্যে আছেন। ইনশাল্লাহ একটা সময় আসবে আমরা আমরা এই বাজারকে সুন্দর একটা ধারাবাহিকতার মধ্যে নিয়ে আসব এবং যারা এত বছর আমাদেরকে লুটপাট করেছে, যারা এত বছর আমাদেরকে ক্ষতি করে আসছে, তারা আর আমাদেরকে এই ক্ষতির জায়গায় কোনোভাবেই নিতে পারবে না, এইটুকু আশা ব্যক্ত করে শুরু করছি আজকের লাইভের অনুষ্ঠান বা পুঁজিবাজার। তো দেখেছেন যে গত 3 দিন, গত 4 দিন আগে, সম্ভবত 4-5 দিন আগে, আহ, আহ, ইনশাল্লাহ, আহ, 4 দিন আগে তিনটা জেড ক্যাটাগরির স্টকের কথা বলেছিলাম, সেই স্টকগুলো আজকে একটু আবারও একটু বিশ্লেষণ করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো মনির ভাই, রুহুল ভাই, আহ, আনিস, আনসারুল হক, তারপরে নবাব ইসলাম, আরিফ ভাই, মোহাম্মদ মাহমুদ হোসেন ভাই, মাহমুদ হাসান ভাই, আব্দুল কাদের ভাই, শাহিদুল ইসলাম ভাই, সবাই চলে আসছি আমরা। ইয়াসির আরাফাত ভাই চলে আসছি। তো আজকেও এক ভাই তাল্লু লাভই করছে অল্প টাকা, আহ, খুব রিকোয়েস্ট করে বলছে যে আপনার জন্য সামান্য হাদিয়া পাঠাবো। তো লাভ করছে 5,000 টাকা, সেখান থেকে 1,000 টাকা আমাকে পাঠাইছে। এই যে একটা ভালোবাসা, এই যে একটা আমাদের আহ, প্রীতিবন্ধন, এটা থাকবে এবং এখান থেকে ইনশাল্লাহ সবাই আমরা উপকৃত হব। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, করে যাব ইনশাল্লাহ। তো আজকের বাজারে দেখেন, গতকালকে আহ, অনেক ভাই তাল্লু থেকে প্রফিট নিয়েছেন, আবার বলেছিলাম যে একটু 6 টাকা দিকে আসলে আবারও এন্ট্রি দিন, কিন্তু সেই সুযোগটা আজকে দেয়নি। এবং এর আগেও তাল্লুটা নিয়ে আমি যখন আলোচনা করেছিলাম যে এইবার সম্ভবত 60 টাকা সে পার করে ফেলবে এবং 60 টাকা পার করে ফেলা মানেই আরো উপরে চলে যায়। আহমেদ ইমতিয়াজ ভাই, রবিউল আলম পারভেজ ভাই, মোহাম্মদ মোমেন ভাই। তো সেই ক্ষেত্রে আজকে তাল্লুটা আর সুযোগ দিল না কাউকে কেনার। তো যা, তারপরেও অনেকেই কিনেছেন, আমাকে পার্সোনালি ফোন করে কয়েকজনে আলোচনা করেছিলেন, আর তখন আমি আহ, কিছু পরামর্শ দিয়েছি। যেমন এক ভাইয়ের কাছে ছিল, উনি ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা, তো উনি চেয়েছিলেন মিডল্যান্ড ব্যাংক বিক্রি করতে, তো আমি নিষেধ করেছি, কেননা এখন ব্যাংকের সিজন। ওনার সম্ভবত 20 টাকা বা 21 টাকা কিনা, তো এই মুহূর্তে আছে 17 টাকা, যে পজিশন আছে 21-22 টাকা যাবে, খামাখা এই লসটা দিয়ে তো অন্য স্টক কেনার কোনো যুক্তি আসে না। ওয়েট করতে বলছি, হয়তো
সপ্তাহখানিকের ভিতরে ওনার কিনা দামটা বা কেনার দামের চেয়ে লাভেও চলে যাবে, এটুকু একটা অবস্থান দেখে বলেছি যে না, বিক্রি করার প্রয়োজন নাই, রাখেন এটা। আর যদি ক্যাশ থাকে তাহলে হয়তো বা আজকে তালুটা 70 পয়সা করে, 6 টাকা 70 পয়সা করেও কিনেছে। তো এর পরবর্তীতে আরো কিছু স্টকের কথা বলেছি। তো মোটামুটি উনি কিনেছেন সবগুলোই ভালো পজিশন দেখেই। কখনো কাউকে মিসগাইড করাটা আসলে এটা একটা অনৈতিক কাজ এবং অন্যায় কাজ। তো সেখানে আহ, যারা এই বাজারে মিসগাইড করে এরা আসলে মনুষ্যত্বহীন আছে। বিশেষ করে আপনাদেরকে সবাইকে বলেছি যে স্টক এই মার্কেটের মধ্যে কয়েকটা গ্রুপের মধ্যে অন্যতম প্যানিক বাজ এবং বদমাইশ গ্রুপ হচ্ছে উই ওয়ান্ট গেইনার গ্রুপ। যেটা লেখা আছে উই ওয়ান্ট গেইনার ঠিকই আছে, ওরা যে যারা গ্রুপটা খুলেছে তারাই গেইনার, আর তারা প্রতারক গেইনার। ওরা সবসময় মানুষকে ম্যানুপুলেট করে এবং ওইখানে যতগুলো অ্যাডমিন আছে সবগুলা বদমাশের বাচ্চা, হারামির বাচ্চা। এগুলা এগুলা মানুষকে এতভাবে ম্যানুপুলেট করে এবং প্রত্যেকটা সময় দেখবেন যে এই উই ওয়ান গেইনার গ্রুপটার মধ্যে সবগুলাই হয়েছে বাটপার নাম্বার ওয়ান। অলওয়েজ প্যানিক সৃষ্টি করবে, অলওয়েজ মানে দেশদ্রোহী কথাবার্তা বলবে এবং মানুষকে কিভাবে ধোকা দেয় সেই কাজটা করে থাকে। তো আপনারা যারা এখনো উই ওয়ান গেইনার গ্রুপে আছেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসুন। তো তো আজকের বাজারের লেনদেনের যে চিত্রটা, এটা স্বাভাবিকত এখানে এখনো অনেক মানুষেরই এখনো কিনা দামে আসে নাই। আহ, এই যে আমার আমিন ভাই চলে আসছেন, আলমগীর ভাই চলে আসছেন, সবাই চলে আসছে আমরা। তো তাল্লুতে আলহামদুলিল্লাহ দেখেন গত কালকে হল্ট দিয়ে ছেড়ে দিয়েছে, কারণ সবাই একটু প্রফিট টেকিং এর বিষয়ে একটু সচেতন ছিলেন। কিন্তু গতকালকে যে ক্যান্ডেলটা করেছিলেন, আজকে ভাবছিলাম হয়তো বা একটু স্লো হবে, কিন্তু সেই সুযোগটা দেয় নাই। এটা না দেওয়ার কারণ আমি গত কয়েকদিন আগেও আপনাদেরকে তাল্লু সম্পর্কে বলেছি। আহ, তো নতুন করে এন্ট্রি দেওয়া যায়। হ্যাঁ, রাফি রহমান, তাল্লুর যে পজিশন দেখেছি। ওয়ালাইকুম আসসালাম শরীফুল ইসলাম ভাই। তো তাল্লুটা এখন যে পজিশনে আছে এবং যে অবস্থানে আছে, এটা 60 টাকার উপরে ক্লোজ দিয়ে ফেলবে আশা করতেছি। তবে এখন 60 টাকার উপরে ক্লোজ দিলে আহ, এটা সামনের দিকে আরো যাবে। তবে এইখানে ক্লোজ দেওয়ার পরে একটু সময় নেবে, সেটাও আবার বলে দেই। কেননা একটা দেখেছেন যে এটা এটা আপনাদেরকে আমি প্যানিনসুলা দিয়ে বুঝিয়ে দিয়েছি যে প্যানিনসুলা যখন 11 টাকা থেকে 17 টাকা গিয়েছিল, তো সেইখানে একটা প্রফিট টেকিং হয়েছে। প্রফিট টেকিং হওয়ার পরে কিছুদিন একটু সময় নিয়েছে। তো আজকে যারা তাল্লু কিনেছেন, আজকে যারা কিনেছেন ম্যাচিউর ডেটে, তারাও একটু প্রফিট টফিট পাইলে নিতে পারবেন। আহ, বিশেষ করে 60 টাকা 20-30 পয়সার দিকে যাবে বা 50 পয়সার দিকে যাবে, ক্লোজও আসবে এবং ভালো একটা ক্লোজ আসবে। ক্লোজটা যদি আসে, দেখেন এই 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 ক্লোজ নাও আসতে পারে। এবার আমি আপনাদেরকে তালুর যে আজকের যে প্যাটার্ন সেই হিসাবে বলতেছি যে গত 2 দিনের যে অবস্থান এবং প্যাটার্ন এবং ভলিউম, দুইটাই সমান সমান ভলিউম, সমান সমান। তার মানে এখানে ইনভলভমেন্টটা খুব স্ট্রং ভাবে হয়েছে। ইনভলভমেন্টটা গত 2 দিনের ভলিউমে বলতেছে খুব স্ট্রং ভাবে হয়েছে। এখন যাদের কাছে আছে তারা অবশ্যই এই জায়গাটা, আমি আপনাদেরকে একটা জায়গা দেখায় দেই, সেই জায়গা গেলে একটু প্রফিট টেকিংটা করে নিন। সেটা হচ্ছে 60 টাকা 50 পয়সার দিকে। 60 টাকা 50 আর একটু উপরে ধরা যায়। ধরেন 60 টাকা 70 80 90 দিকে যদি যায়, সেইখানে প্রফিট টেকিং করবেন। করলে এরপর আবার যখন 60 টাকার ঘরে আসবে, 60 টাকা 10 20 পয়সার ঘরে আসবে, তখন আবার আপনারা এন্ট্রি দিবেন। তাহলে এদিকে 50 পয়সারও একটা প্রফিট পাইলেন আবার 60 টাকার ঘরটাতে। অথবা রোববারে যদি আপনারা 60 টাকার ঘরেও যদি 5 6 টাকা 90 60 টাকার ঘরে যদি পাওয়া যায়, তাহলেও নিতে পারেন। একটু সময় নেবে, এবার সময় নেবে এই কারণে এগুলো আমি আপনাদেরকে বলতেছি এই কারণে, যখন প্যানিনসুলা 11 12 টাকা অনেকে কিনেন নাই, বারবার বলার পরও কিনেন নাই, বা আমি আলোচনা আনার পরও আপনারা অনেকে নিতে পারেন নাই। তো তখন প্যানিনসুলাটা হয়েছে কি, 60 টাকা 30 পয়সা প্রথমবার হিট করে, 17 টাকা 30 পয়সা হিট করে, এরপরে কিছুদিন একটু স্লো ছিল। স্লো থাকার পরে যখন পজিশন নিয়েছে, তখন আবার আমি বলেছিলাম। তো দেখা গেছে 17 টাকা নেওয়ার পরে বেশ কিছুদিন 16 টাকা 15 টাকা পর্যন্ত আসছিল।
15 টাকা 70-80 পয়সা পর্যন্ত আসছিল। তো এরপরে যখন ইউটার্ন আসছে তখন আমি গিয়ে আবার এই 1670 থেকে 50 পর্যন্ত আমি বেশ কিছু শেয়ার কালেকশন করেছি। এবং কালেকশন করার পরে এখন আল্লাহর রহমতে একটা অবস্থান গেছে। আজকে 20 টাকা ঘরে অল্প কিছু শেয়ার ট্রেড হয়েছে, বেশি কিছু হয় নাই। সম্ভবত 54,000 শেয়ার ট্রেড হয়েছে, এর মধ্যে আমার এই 30-35 হাজার শেয়ার, 33,000 শেয়ারের মতন আমার গেছে। তো বাকি আর শেয়ার সেল করিনি। কেননা এই পজিশনটা, যে ক্যান্ডেলটা, এটা কিন্তু যে ভলিউমটা, এই ভলিউম কিন্তু এখনো সেলের জায়গায় আসে নাই, এটা মাথায় রাখবেন। এটার সাপ্লাই জোনটা আপনাদেরকে দেখাইছে, এটা 22-23 টাকার, 23-24 টাকা, 25 টাকা পর্যন্ত এটার সাপ্লাই জোন আছে। তো সুতরাং আজকের পরটি দেখে পেনিনসুলাতে কেউ ঘাবড়ানোর কোনো কারণ নাই। পেনিনসুলাটাও ইনশাল্লাহ যাবে, এই যে 23-24-25 এই ঘরটা যাবেই, এটা যাবে ইনশাল্লাহ। আর এই যে তাদের এজিএম হয়ে গেছে, যখন টাকাটা ডিসবার্সমেন্ট হয়ে যাবে, দেখবেন যে এটা বি ক্যাটাগরিতে আসছে, তখন এটা কিন্তু রানিং আরও বাড়বে, আরও অবস্থান বাড়বে। তো আপনারা ট্রেডের বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে বলি, সেই জায়গায় আপনারা একটু হিসাব কিতাব করে বাই সেলগুলো করলে তাহলে আর আপনাদের লোকসান হবে না। আরেকটা শেয়ারের কথা আমি বলি, সেটা হচ্ছে আরডি ফুডটা। একবার তো একটা প্রফিট হয়েছে, নিয়েছেন, আমিও প্রফিট নিয়েছি। এখনও আবার পজিশন নিয়ে ফেলেছে আজকে যে ক্যান্ডেল বা যে অবস্থানে আসছে আরডি ফুডটা, এইখান থেকে মোটামুটি আর নামাতে পারছে না। তো একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হয়তো বা আমরা রোববারে দেখতে পারবো। রোববারে দেখলে দেখবেন যে এই শেয়ারটাও আস্তে আস্তে এটা 24-25 টাকার দিকে, এই রেঞ্জটাতে, 25 টাকার রেঞ্জটাতে, এটাও 25 টাকার রেঞ্জে যাবে। এবং একটা জিনিস খেয়াল করবেন যে এটা গত কয়েকদিন যাবৎ বেশ প্রেশার, মালিকের শেয়ার মালিকানা, মালিকের 15,000 শেয়ার বিক্রি করবে কোম্পানি, আবার কিছুটা নেগেটিভ নিউজ দিয়েছে। মানে এই বিষয়গুলো আমি কখনো, যখনই রিউমার আসে, রিউমার আসলে বাই করতে হয়, রিউমার আসলে বাই করতে হয়। আবার নিউজ যখন আসে, বড় ধরনের কোনো নিউজ, ওই সময় টানের সাথে সেল করতে হয়। এটা একটা এই পুঁজিবাজারের একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন রিউমার ছড়ায়, তখন রিউমার ছড়াইলে এটাকে নিচে ফেলে দেওয়া হয় প্রাইসটা। তবে হ্যাঁ, রিউমারের মধ্যে একটু ভালো মন্দের বিষয় আছে। এই এই আরডি ফুডের রিউমারটা আমার কাছে যেটা দেখেছি, বিচার বিশ্লেষণ করে অনুধাবন করেছি যে এটা একটা রিউমারের জায়গায় এই কাজটা করেছে। ঠিক আছে। তো আজকে এই আরডি ফুডটারও পজিশন অলরেডি নিয়ে ফেলেছে, এটাও ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা গ্যাপ চলে আসবে খুবই দ্রুত সময়। আর তাল্লু স্পিনিং এর কথা গেল, আরডি ফুড গেল, তারপরে আপনার এই পেনিনসুলার বিষয় গেল। এবার আসেন আমি ইসলামী ফাইন্যান্সের বিষয়টা একটু দেখাই দিই। ইসলামী ফাইন্যান্সটা মূলত, মুদ্রা কথা হচ্ছে যে আমি যেই 11টি স্টকের কথা আপনাদেরকে বলেছি, সেই 11টি স্টক কিন্তু ঘুরে ফিরে ভালো প্রফিট আপনাকে ধীরে সুস্থে আস্তে আস্তে দিবেই। ইসলামিক ফাইন্যান্সটাও, ইসলামিক ফাইন্যান্সটা আজকে দেখেন 10 টাকা পার করেছিল, 10 টাকা 10 পয়সাও ট্রেড হয়েছিল। এই 10 টাকা 10 পয়সাও কিছু শেয়ার আমার সেল হয়েছে, কিছু প্রফিট টেকিং হয়েছে, নিয়েছি, আরও রয়ে গেছে। এগুলা হয়তো 11-12 টাকার দিকে এটা যাবে, এদিকেও সেলের জায়গা চলে আসবে। এই যে এই জায়গাটা, এখানে 10 টাকা 70-80, তারপরে 11 টাকা, এই লেভেলটাতে, এই যে ধাপগুলা, এই ধাপগুলাতে আপনারা যখন সেল করবেন, দেখবেন যে আপনারা সুন্দরভাবে প্রফিট নিতে পারবেন। তো ও আচ্ছা আচ্ছা, একটা এই ব্রোকারেজ হাউসের সফটওয়্যারের সমস্যার কারণে 1 কোটি টাকা একটু ইয়ে হয়েছে। এটা আর ঠিক হয়ে যাবে। আর লেনদেনটা আসলে অ্যাকচুয়ালি, তো আমি তো বুঝতেছি যে আপনারা অনেকেই অনেক উপরের রেঞ্জের শেয়ার কিনে আটকা পড়ে আছেন, কিছুই করতে পারতেছেন না, নড়াচড়া করতে পারতেছেন না। তো আমি গতকালকেও এই বিষয় নিয়ে একটু আপনাদেরকে আলোচনা করেছিলাম যে আসলে যেই শেয়ারগুলোর ভবিষ্যৎ অন্ধকার, বা এটার মুভমেন্ট আসবেই না, আসলেও কোনো বেশি একটা কিছু হবে না। তো সেটা, না না না, তাল্লু ধরা খাবেন কেন? রাফি রহমান না, তাল্লু পজিশন ভালো করেছে। আপনি লাইভগুলো শুনেন, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তাল্লুর ব্যাপারে বলেছি, তাল্লু নিয়ে ভয় নাই, 5 টাকা থেকে বলে আসছি। এইবারের যে ইউটার্নের হিসাবটা দেখলাম, যে একবার যদি 60 টাকার উপরে ক্লোজ দেয়, এই 60 টাকার নিচে আর নামবে না। 60 টাকা 20-30 পয়সার উপরে যখনই যাবে, তো
60 টাকার উপরে যখন ক্লোজ আসবে, হয়তো 7, 70, 80, 90 বা 8 টাকার ঘরে গিয়ে আবার হয়তো রিটেস্ট করতে পারে। রিটেস্ট করলে হয়তো 8 টাকা পর্যন্ত, 60 টাকা পর্যন্ত আসবে, 60 টাকার নিচে আর নামবে না কিন্তু ইনশাল্লাহ, এটুকু বোঝা যায়। আচ্ছা, গত কয়েকদিন আগে আমি ব্যাংকের মধ্যে কয়েকটা ব্যাংকের কথা আপনাদেরকে বলেছিলাম, তার মধ্যে উত্তরা ব্যাংকটাকে আমি বেশি প্রেফার করেছি। উত্তরা ব্যাংকটার কথা আপনাদেরকে বেশি প্রেফার করেছি। এবং কোন কোন ব্যাংকগুলো কোন কোন ভাই এই ব্যাংকগুলো হবে আপনার, যেগুলা যেমন ব্র্যাক ব্যাংক বলছে যে তেমন একটা বেশি বাড়বে না। ব্র্যাক ব্যাংক বেশি একটা বাড়বে না, কেননা ব্র্যাক ব্যাংক আগেই আগেই তারা জুলাই আগস্ট মাসে বেশ ডাবল প্রফিট দিয়েছে। তারপর সিটি ব্যাংকটাও তেমন একটা বেশি মুভমেন্ট আসে না। দেখেন এই বাজারের মধ্যে, ব্যাংকের মধ্যে আমি উত্তরা ব্যাংকটা আপনাদেরকে প্রেফার করেছিলাম। কখন করেছি মনে আছে আপনাদের? 21 টাকা সামথিং, 21 টাকা সামথিং, এই লেভেলটাতে 21 টাকা 60-70 পয়সার মধ্যে আমি গত 5-7 দিন আগে আলোচনা করেছিলাম। তো সেখান থেকে কিন্তু দেখেন উত্তরা ব্যাংকটা ভালো একটা গ্যাপ দিয়েছে, এবং এই গ্যাপটার যেটা আজকের ভলিউমটা একটু বেশি বেশি হইলেও আহ, এই জায়গাটাতে দেখেন তো আমি যেখানে বলছিলাম হিট করছে কিনা। আজকের যে বাজারের উত্তরা ব্যাংকটা একদম একদম প্রপার জায়গায় হিটটা করছে, দেখছেন আজকে প্রপার জায়গা 23 টাকা 90 পয়সা। এবার দেখেন তো 23 টাকা 90 পয়সার দিকে সাপ্লাই জোনটা আছে কিনা। এই দেখেন, এই যে সাপ্লাই জোনটা দেখছেন, ওই দিন আমি একদম 24 টাকার কথাটা বলেছিলাম, তো 23.90-তে হিট করেছে। সুতরাং আহ, ওয়ালাইকুম আসসালাম কামাল ভাই। তো 24 টাকার কাছাকাছি অলরেডি হিট করে ফেলেছে। এবং এই জিনিসটা আর একটু বলি, যে এই যে আরেকটু বলি, সেটা হচ্ছে যে এই যে এখনো কিন্তু তার এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা সে ফিল আপ করে ফেলবে। হয়তো 2-1 দিন রিটেস্টে আসতে পারে উত্তরা ব্যাংকটা। তো সেখানে রিটেস্টে, আর যেহেতু এখন ব্যাংকের সিজন, মনে রাখবেন যে ব্যাংকের জানুয়ারির মাঝামাঝি বা জানুয়ারির শেষ থেকেই ডিভিডেন্ডের ঘোষণাটা আসে। তো উত্তরা ব্যাংক যাদের কাছে আছে তারা কিন্তু 24-25 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন, যাদের কাছে উত্তরা ব্যাংক আছে। ঠিক আছে, এই উত্তরা ব্যাংকটার জন্য এমন কোনো টেনশনের কিছু না, এবং ভালো অবস্থানে আছে। এখন এর পরবর্তীতে মিডল্যান্ড ব্যাংকটার কথা বলি। এই মিডল্যান্ড ব্যাংকের কথা এক ভাই আমাকে ফোন করে বললো যে ভাই এটা কি ছেড়ে অন্য কিছু নিব কি না। তো আমি বললাম যে ভাই, মিডল্যান্ড ব্যাংকটা তো এমনিতে অনেকবার প্লে করছে। গতকালকেও আমি এই মিডল্যান্ড ব্যাপারে আপনাদেরকে অনেক আলোচনা করছি। ওয়ালাইকুম আসসালাম হাবুল মৃধা ভাই। তো এইটার বিষয়টা বলছি যে এই অন্তত কমপক্ষে ডিভিডেন্ডের আগে 21-22 টাকা যাবে। যেহেতু ডিভিডেন্ড কাছে আছে, তাহলে এখানে আপনি অল্প কয়েকদিনের জন্য লস দিয়ে সেল করার কোনো প্রয়োজন হয় না, অন্য স্টক চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। আপনি এই ঘরটা অন্তত 20, 21, 22 টাকার ঘরটা পেয়ে যাবেন। সুতরাং এটা না বিক্রি করাটাই উত্তম। পরবর্তীতে উনি তাল্লু স্পিনিং সম্ভবত 6 টাকা 70, 80 পয়সা করে নিয়েছেন। এর মধ্যে আরডি ফুডও নিয়েছেন তিনি। আরডি ফুডের পজিশনটাও ভালো ছিল, সেখানেও বলেছি। আচ্ছা, এবার এইখানে একটা জিনিসের ব্যাপারে এটাও আলোচনা করেছি আমি। অ্যাপেক্স স্পিনিং যাদের কাছে আছে, অ্যাপেক্স স্পিনিং কেডিএসটাও খেলবে। কেডিএস এর বিষয় হচ্ছে আজকে কেডিএসটা খুব সুন্দরভাবে একদম ড্রাই করে ফেলছে। কেডিএস ড্রাই হয়ে গেছে, একদম ড্রাই। কেডিএসটা একদম ড্রাই। এখন কেডিএস যদি ধরে, এটা ভালো একটা গ্যাপ দিবে, খুব সুন্দরভাবে একটা গ্যাপ দিবে কেডিএসটা। যেই পরিমাণে ড্রাই হয়েছে শেয়ার, সেল আসতেছে না কিন্তু আহ, আহ, এখানে আহ, যারা এটা নিয়ে প্লে করছে তারা টানতেছে না। তারা চাচ্ছে আরো কিছু শেয়ার কিছু নিতে পারে কিনা। এটা ইয়ে হয় না। ইসলামী ফাইন্যান্সের কথা কমপ্লিট করছে জুনায়েদ ভাই। ওই এটা 11-12 টাকা, এটা 11-12 না, এটা যদি ডিভিডেন্ড দেয় এবং বি ক্যাটাগরিতে আসে, এটা 17-18 টাকা পর্যন্ত ইসলামী ফাইন্যান্স যাবে, আরো উপরে যাবে। এটা ঠিক সেম অ্যাজ ইট ইজ পেনিনসুলা যেভাবে ধাপে 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 যাচ্ছে, এইটাও ঠিক সুন্দরভাবে এই ইসলামী ফাইন্যান্সটাও ধাপে ধাপে অনেক। আপনাদেরকে বলছি যে লং টার্মের জন্য যে 11টা স্টক দিয়েছে, 11টার মধ্যে 11টাই ভালো করবে সামনের দিকে, এটা মাথায় রাখবেন। তো তার মধ্যে অন্যতম হচ্ছে পেনিনসুলা, ইসলামী ফাইন্যান্স, তাল্লু, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ স্টক। এগুলো লস রিকভারির মতন স্টক, তাল্লু, পেনিনসুলা এবং আপনার ইসলামী ফাইন্যান্স। তো যেখান থেকে বলছি দেখেন ধাপে 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 সবগুলা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু সবগুলা স্টকগুলো এগিয়ে যাচ্ছে, আরও যাবে এগুলো। আর কেডিএস এর কথা বলি, কেডিএস যে পরিমাণে ড্রাই হয়েছে। তো আচ্ছা, এটাকে শেষ করি, অ্যাপেক্স স্পিনিংটা। অ্যাপেক্স স্পিনিং এর এটা হাই প্রাইস চলতেছে এখন অ্যাপেক্স স্পিনিং। তো আমি প্রিভিয়াস হিস্ট্রি অনেক পিছনে খুঁজে দেখলাম যে যে জায়গাটা আছে, এই যে এখনো এইখানেও উঠছিল এটা 2022 সালের
তেইশে ফেব্রুয়ারি 2022 সালের 23শে ফেব্রুয়ারি। তো এটা ছিল হায়েস্ট প্রাইস ছিল 195 টাকা। আজকেও কিন্তু সেই জায়গাতেই গেছে। এখন আহ, আরো যদি আরো যদি প্রিভিয়াস হিস্ট্রি খুঁজি, কিন্তু এটার এত হাই প্রাইসে মানে খুব সহসা ছিল না। তো এটা আমি যখন এই প্রাইসটা উপরের প্রাইসটা যখন পাইনি, তখন আমি এটাকে ফিবোনাচি দিয়ে টেনে দেখলাম যে এটা আসলে কোথায় ইয়ে হবে। তো ফিবোনাচি দিয়ে টেনে দেখলাম যে যেহেতু হিস্ট্রি পাইনি, তখন এটা আমি বের করেছি কোন পর্যন্ত যেতে পারে। সেটা ফিবোনাচি দিয়ে টেনে দেখলাম এটা 216 টাকার ঘরে সম্ভবত বর্তমান যে প্রাইসিংটা, সেই প্রাইসিংয়ের টপ টু এবং প্লের জায়গাটা থেকে আমি হিসাবটা বের করে দেখিয়েছি যে এইটা যদি আহ, আহ, যদি প্লে করে, তাহলে এই আজকের যদি আমি হিসাবটা দেখাই, এটা একশো ঠিক হাই ট্রাস্ট করে একটু নেমেছে। এবং ভলিউমটার দিক থেকেও চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি যদি উঠে, তবে যেহেতু রিস্কি জায়গা, এখানে হাই প্রাইস স্টক যেহেতু অনেকগুলা অনেক দিক থেকে আছে, তো সুতরাং এটা নিয়ে এত একটা টেনশন করার কিছু নাই। এইটা দেখলাম যে এই যে 215 টাকার ঘর যদি এখান থেকে উঠে যে জায়গায় ক্লোজ আসছে, এখান থেকে যদি আরো যায়, তাহলে 215 টাকা পর্যন্ত যেতে পারে। তো এইটা যেহেতু একটা হাই এবং রিস্কি জায়গায় আছে, RSI 82 আছে। এখন যাদের কাছে আছে অ্যাপে, নতুন কেউ এন্ট্রি না দেওয়াই উত্তম, না দেওয়াই আমি প্রেফার করব। কেউ অ্যাপেক্স স্পিনিংয়ে না যাওয়াটাই ভালো। এটা বাড়লে বাড়ুক, সমস্যা নাই, কারণ এটা অলরেডি হাই প্রাইস চলতেছে। এটা বাড়লে বাড়ুক, তবে যাদের কাছে আছে যারা হোল্ডিং করে আছেন, তারা হয়তো বা এটা সেল টার্গেট রাখতে পারেন 200 প্লাস। 200 প্লাস এটা এরকম একটা অবস্থান দেখা যাচ্ছে এখন। ভলিউমের দিক থেকেও সব হাই ভলিউম গত মঙ্গলবারে হয়েছে, একটা ডেলিভারি গেছে, আজকে আরেকটা ডেলিভারি গেছে। এখন ম্যাচিউর ডেটে গিয়ে রোববারে কি করে সেটা একটা দেখার বিষয়। এই দিকে একটু আপনাদেরকে নজরে রাখতে হবে মঙ্গলবারে তারা কি করে। তো 215 টাকা পর্যন্ত একটা সিগন্যাল দিচ্ছে আজকের যে ক্যান্ডেলটা করেছে অ্যাপেক্স স্পিনিং। এটাতে বোঝা যাচ্ছে যে হয়তোবা রবিবারে উপরে একটা ট্রেড করে হয়তো 200 টাকার কাছাকাছি গিয়ে, বা 200 টাকা হিট করবে, বা 210 টাকা হিট করবে, 205 টাকা হিট করে এরপর আবার হয়তোবা স্লো হয়ে যাবে। সুতরাং নতুন কেউ যেন এই দিকে না যাই আমরা, কেননা অনেক কিছু আছে। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই। তো নতুন কেউ যেন না যায়। আমরা আমাদের অনেক স্টক আছে, অনেক ভালো ভালো স্টক আছে, অনেক ইনভেস্টের অনেক জায়গা আছে। যেমন ইসলামী আইসিআইসিএলটা গতকালকেও বলেছিলাম, আইসিআইসিএলটা এগুলা কালেকশনের জায়গা, কালেকশন তো হয়েই গেছে। রানিং এর মধ্যে প্রফিটেবল জায়গাটা হচ্ছে এই স্টকটা। এটা এখনো ইন্স্যুরেন্সের মধ্যে খুবই বটম সাইডটাতে আছে। এইটাতে আপনারা এখন আবার যারা ইনভলভমেন্ট হবেন, এখান থেকে মিনিমাম একটা যদি সব একদম প্রপার টাইমটা দিতে পারেন, 31-32 টাকা এটা যাবে। কেননা এটার উপরে 28 টাকার আগে কোনো সাপ্লাই নাই। যেগুলো আছে এগুলো জিগজ্যাগ প্যাটার্ন। এই জিগজ্যাগ প্যাটার্নগুলো কোনো সাপ্লাই জোন নির্ণয় করে না। এইটা নির্ণয় সাপ্লাই জোনটা আসবে 28 টাকার ঘরটাতে। 28 টাকার ঘরটাতে ছোট একটা সাপ্লাই জোন। আর তার চেয়েও বড় একদম ফাইনালি যে জায়গাটা, সেটা হচ্ছে 32-33 টাকার দিকে এটা যাবে। ওয়ালাইকুম আসসালাম কামরুজ্জামান ভাই। তো এই যে সুন্দর সুন্দর সিস্টেমগুলো দেখে শুনে বুঝে করতে পারলে কিন্তু আপনাদের লস, এই যে যারা এত বছর যাবত লস করেছেন শুধু না বুঝে, শুধু এই গুজবের ভিতরে ঢুকেই আপনাদের এই আজকের এই পরিণতি। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছি, তো এখানে ইনশাল্লাহ আমরা সবাই একটা কিছু না কিছু অর্জন করতে পারবো, করছি এবং করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আজকে আসলে অনেক প্রেশার গেছে নিজের উপরেই, তারপরে মাথাটাও ব্যথা করতেছে আজকে, ঠান্ডা পড়ছে এই কারণে। আচ্ছা, এবার আসেন মনোস্পুল নিয়েও আমরা গতকালকে আলোচনা করেছি, অনেকে প্রশ্ন করছেন মনোস্পুলের ব্যাপারে। আজকে দেখেন, গত কয়েকদিন যাবত বলে আসছি যে মনোস্পুলটা ভালো হবে। তো পজিশন খুব ভালো মনোস্পুলের পজিশনটা যে জায়গা আছে, এখান থেকে আহ, আপনাদেরকে বলেছি যে এইটার যে সাপ্লাই জোনটা, আসলে এটার যে সাপ্লাই, এটা সাপ্লাই না, এটা একটা সাপোর্ট ক্রিয়েট ছিল। যদিও এখন সাপোর্ট ক্রিয়েট থেকে সাপ্লাই জোন হয়ে গেছে। তো সুতরাং এই জায়গাতে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। এই 100 টাকা অলরেডি হিট করেছে,
এবং পজিশন যা বলতেছে এটা যদি এখনো ভলিউম ওইভাবে সেল প্রেশারের কোনো কিছুই আসে নাই, সুতরাং এটা আরো উপরের দিকে যাবে, 130-35 টাকার দিকে আশা করা যায় এটা আমরা পাবো। এই ইয়েটা, ওয়ালাইকুম আসসালাম মোশারফ ভাই। তো এটাও আমরা ওইদিকে পাবো ইনশাল্লাহ, এটুকু বুঝাই যাচ্ছে যে যেহেতু লো পেড আপের কারণে এটা আহ, উপরের দিকে যাবে ইনশাল্লাহ। তো মনস্পুলের পরে আমি আরো কিছু স্টক গতকাল বিডি অটোকারটা একটু দেখি। আমার বিডি অটোকারটা বিডি বিডি অটোকারটাও ভালো পজিশনে আছে দেখলাম। এখনো পর্যন্ত এই জায়গাতে কালেকশন চলছে বা একটু ইয়ে চলছে, এই শেয়ারটাও আপনারা একটু নজরে রাখতে পারেন। এটাও কিন্তু ঠিক মতন একটু বাজার সাপোর্ট হলেও, যেহেতু লো পেড আপের মধ্যে ওর প্যাটার্নটা খুব ভালো, প্যাটার্নটা খুবই সুন্দর প্যাটার্ন। এটা কিন্তু ভিডিও টকারটা যদি আপনারা চয়েস, আমরা যখন আলোচনা করেছিলাম তখন 110-11 টাকা ছিল। এই 110-11 টাকা থেকে নামতে নামতে সে 95 টাকা, সম্ভবত 98 টাকা পর্যন্ত, 95 টাকা, হ্যাঁ 95 টাকা পর্যন্ত নেমেছিল। কিন্তু তথাপিও যেই শেয়ারগুলোর প্যাটার্ন তৈরি হয় সেগুলো, ওয়ালাইকুম আসসালাম প্রণব রাহা, তো যেগুলোর ভালো প্যাটার্ন তৈরি হয় সেগুলো একটু কমলেও আবার উঠার জন্য প্রস্তুতি হয়ে যায়। যেমনটি আপনাদেরকে অনেকগুলো ভিডিও টকার বলেন, মনস্পুল বলেন, এই শেয়ারগুলো কিন্তু সুন্দর সুন্দরভাবে উঠে আসছে। তো এটা নিয়েও টেনশনের কিছু নাই। এবার আসেন আইবিপি নিয়ে। তো গতকালকে বিস্তর আলাপ করেছি, এবং এই আইবিপির বোর্ড অফ ডাইরেক্টরদের যে মিটিংটা হয়েছে সেই মিটিংটার কিন্তু আমি আমার কাছে ভিডিও পর্যন্ত চলে আসছে। তো আমি এই লাইভের পরে আহ, সাজিয়ে গুছিয়ে আমি ওই তাদের যে এজিএম এর মিটিংয়ের যে ভিডিওটা, সেটা আপনাদের জন্য, যাদের কাছে আইবিপি আছে তাদের জন্য আমি আপলোড করব ইনশাল্লাহ। সেটাতে আপনারা এই বোর্ড অফ ডাইরেক্টরে কি কি কথা হয়েছে আইবিপি নিয়ে, কি কি তাদের মানে কার্যক্রম চলছে, সেই বিস্তর আলোচনা আপনারা নিজেরাই দেখে নেবেন। এটা একদম ডাইরেক্টরদের আলোচনা, এমডি এবং জিএম সহ যারা আছেন তারা আলোচনা করেছেন। সেই আলোচনার ভিডিওটা আমাকে এক ভাই আমাকে দিয়েছেন। তো আইবিপিটাও আল্লাহ রহমতে আজকে একটু ইউটার্ন আসছে। এটা ধীরে 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 এটাও ভালো হবে, এবং তাদের যে পরিকল্পনা, ওয়ালাইকুম আসসালাম রহিমাপা। তো এই আইবিপিটাও যে পজিশনে আছে এখান থেকে একটা আপনাদেরকে রিটার্ন দিবে, ধৈর্য লাগবে আপনাদেরকে অবশ্যই। আইবিপিটা এতদিনে অন্তত কমপক্ষে 18-20 টাকার ঘরে থাকার কথা ছিল। এ শুধু কেন হয় নাই, তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে তাদের ব্যাংকিং সিস্টেমটা, ব্যাংকিং লেনদেনটা ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এবার আপনাদেরকে বলি, এই বাজারে কিছু কিছু কোম্পানি ভালো অবস্থান থাকা সত্ত্বেও কেন উঠতে পারে নাই, তার একমাত্র প্রধান কারণ হচ্ছে যে যে পাঁচটি ব্যাংক ইয়ে হয়েছে, আহ, পাঁচটি ব্যাংক যে একটা মার্জ হয়েছে, এই পাঁচটি ব্যাংকের সাথে যেসব বড় বড় কোম্পানির লেনদেন ছিল, ওই লেনদেনের টাকাগুলো ব্লক হওয়াতে কোম্পানির অবস্থান ভালো থাকা সত্ত্বেও তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে না বাজারে। তার মধ্যে আইবিপি একটা, আত্মাবট একটা, এইভাবে অনেকগুলা আহ, আহ, অনেকগুলা কোম্পানির এই দুর্দশা হয়েছে। নাহলে আইবিপি এতদিনে 18-20 টাকার উপরে থাকার কথা ছিল। এটা আপনারা তাদের কথা শুনলে, তাদের ভিডিওর আলোচনাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম শকত ভাই। তো যাদের কাছে আইবিপি আছে তারা একটু ধৈর্য সহকারে থাকেন, ইনশাল্লাহ এটা থেকে আপনারা ভালো রিটার্ন পাবেন। অযথা লস করে আরেকদিকে যাবেন। এখন যেগুলো তো বলেছে অনেকগুলোই ভালো প্রাইসে চলে গেছে, তো নতুন নতুন আরও কিছু স্টক আসতেছে। তো আইবিপিটা যেহেতু এখন তাদের একটা এজিএম হয়েছে, তারপরে তাদের পজিশন, তারা অলরেডি আফগানিস্তানে তাদের প্রোডাক্ট শিপমেন্ট করেছে, আরও কয়েকটার সাথে কথা, কম্বোডিয়া সহ ভিয়েতনাম সহ কথাবার্তা চলতেছে। এগুলো যখন হবে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাকাটার একটা সমাধান চলে আসবে, তখন কিন্তু দেখবেন যে তারা আরও ভালো করতেছে। আচ্ছা, বিএসসির ব্যাপারটা আমি একটু বলেছিলাম যে এখানে একটা প্রফিট টেকিং হয়েছে 12-13 টাকার ঘরে। তো এই যে দেখেন, এই হায়েস্ট যে জায়গা 13 টাকা 80-70 পয়সা, যেদিন বলেছি সেদিনই এটার থেকে অনেকে প্রফিট টফিট নিয়ে নিয়েছেন। যারা নিচে এই সব লেভেলে 100 টাকার ঘরে কিনছেন, 12-13 টাকা গ্যাপ পাইছেন, তাদের জন্য কিন্তু
আহ, ইকবাল ভাই তালু নিয়ে বলে ফেলেছি। তালু এখনো পজিশন ভালো, 60 টাকার উপরে ক্লোজ আসলে আর কিন্তু এটা 60 টাকার নিচে আসবে না। তো গত 2 দিনের যে হোল্ডিং বা যে মানে কাজ তারা করেছে, আশা করছি তালু এই দিক থেকে এবার সামনের দিকে অগ্রসর হবে। তো ভিডিও এডিটিংটার কথা বলছি, আলোচনা করেছি যে জায়গা আছে। এটা সম্ভবত 19-20 টাকার ঘরে এটার সাপ্লাইটা বলেছি। দেখেন এই প্রিভিয়াস হিস্ট্রিতে দেখলে দেখবেন, এই দেখেন এটা আজকের যে জায়গায়, এটা হাইয়েস্ট জায়গা একটাতে ইয়ে হয়েছে, এর আগের দিনের ভলিউমটাতে সেলটা হয়েছে এটা এই লেভেলটাতে। সেটা ধরেন এখানে একটা গেছে উপরে, আজকে একটা ভলিউম হয়েছে। আর এটা রোববারে হয়তো বা আহ, এই জায়গাতে গেলেই ধাক্কাটা খাবে 19 টাকা। 19 টাকা 90 পয়সা, 80-90 পয়সা, এটা আমি কালকে ক্লিয়ার বার্তা আপনাদেরকে দিয়েছি। আপনাদেরকে ক্লিয়ার বার্তা দিয়েছি। তো এই ভিডিও এডিটিংটা এখন এই আগামী রোববারে আপনাদের উচিত হবে যে আহ, এখান থেকে এরপরে যদি 20, 21, 22 টাকার উপরে ক্লোজ আসে, তখন নতুন করে আবার চিন্তা ভাবনা আসবে, যেটা আপনাদেরকে সিস্টেমেটিক হিসাবটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, তো আপতা বটতে অনেকদিন দেখা হয় না, আপতা বটতে দেখে কি অবস্থা, কারণ আমরা আপতা বটতে সে 39 টাকার দিকে আমরা প্রফিট নিয়েছি, কিন্তু আপতা বটর যে পজিশন বা ফার্স্ট কোয়ার্টারটা খারাপ এসেছে একটু, অনেকটা খারাপ এসেছে, যার কারণে একটু এই এই দুর্দশা চলতেছে। তবে এটা সহসা প্লে করবে বলে এতটা মনে হচ্ছে না। যদি এখান থেকে উঠেও, তাও এটা সর্বোচ্চ যদি এদিকে সাপ্লাই জোনটা এদিকে হয়তো সর্বোচ্চ 34-35 টাকা পর্যন্ত হয়তো বা যেতে পারে, কিন্তু লক্ষণটা তেমন একটা ভালো না। এর উপরের যে ডেলিভারিটা দিয়ে আসছে, এটা এখন এই মুহূর্তে ইউটার্ন নেওয়াটা বেশি একটা সুবিধা হবে না বলে মনে হচ্ছে আর কি। তার ক্যান্ডেল বা প্যাটার্ন অনুসারে বোঝা যাচ্ছে সে এখন আর এখানে বড় কারো ইনভলভমেন্ট দেখছি না আমি। জিপি, তারপরে স্কয়ার ফার্মা, এইসব শেয়ারগুলো আসলে বাজারে কিছু কিছু স্টক আছে এগুলোর আহ, এই মুহূর্তে তেমন একটা প্লে রোল আসবে না এই কারণে, অন্তত পক্ষে 500, 700, 800, 1000 কোটি টাকা বা হাজারের উপরে, যখন 1000 কোটি টাকার উপরে যখন লেনদেন হবে, তখন হয়তোবা জিপি, তারপরে বাটা ব্যাটবিসি এই জাতীয় শেয়ারগুলোর প্লে আসবে। তারপরে রবি রবি এগুলো ভারী শেয়ার, এগুলো বিশেষ করে জিপি তো ইনভেস্টমেন্ট শেয়ার, ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার, যার কারণে এখানে এমন একটা প্লে রোলের চিত্র আসবে না। আমি আপনাদেরকে ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারগুলোর হিস্ট্রিগুলো বলে দিয়েছি। তবে একটা জিনিস, জিপি এখান থেকে আর নামার কোনো জায়গা নাই, হয়তো বা আর একটু যদি নামে, হয়তো সর্বোচ্চ যদি নামে 250 টাকা পর্যন্ত আসতে পারে। তবে এখনো ক্যান্ডেল যেটা আছে, এটা ডাউন ট্রেন্ডের, এই এই হ্যামার ক্যান্ডেলের পরেও কিন্তু আরো স্লো থাকে বেশ। আপনারা দেখছেন প্রত্যেকটা হ্যামার ক্যান্ডেল মানে আরো নিচের দিকে টার্নিং পয়েন্ট দেখাচ্ছে। মাঝখান দিয়ে একটু উঠার চেষ্টা করলেও হিস্টোগ্রামের বার আবারও আহ, নিচের দিকে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার পজিশন আসে নাই। এইসব শেয়ারগুলোর ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিয়েছি। এই মুহূর্তে আসলে এই দিকে না মনোনিবেশ করে মার্কেট যেদিকে যায়, মার্কেটের স্রোতধারার সাথে থাকাটাই উত্তম। তো এখন আরেকটা শেয়ারের কথা বলি, বারাকা পাওয়ারটা আজকে কত ক্লোজ হলো আমি দেখিনি আজকে। হ্যাঁ, এইখানে এখন মোটামুটি আবারও পজিশন অবস্থান নিচ্ছে। এই যে ছোট ছোট শেয়ারের মধ্যে ভালো প্রাইসিং, আমি সবসময় বলি যে এ বি জেড, যেই শেয়ারগুলোর পজিশন ভালো আসবে সেদিকে আপনারা ফলো আপ করবেন। বারাকা পাওয়ারটা এখনো পর্যন্ত কিছু এটা নিয়ে বেশ একটা আলোচনাও করেছি যে বারাকা পাওয়ারের এই মুহূর্তে তাদের যে কোম্পানির অবস্থান, সেটা কিন্তু তারা রিওপেনিং এর জন্য চেষ্টা করছে, গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করছে। এটা যদি হয়ে যায়, তখন দেখবেন যে এই শেয়ারটা হয়ে যায় বলতে, পাওয়ার সেক্টর তো এটা জাতীয় জাতীয় প্রয়োজনেই এটার ডিমান্ড আছে। এটা এক সময় আসলে আবার 11-12 টাকা চলে যাবে ইনশাল্লাহ। তো ব্যাক্স ফার্মা থেকে জাকির ভাই গতকালকেও সতর্ক করেছি, ব্যাক্স ফার্মার লন্ডন স্টক এক্সচেঞ্জে তাদের এজিএম বন্ধ করে দিচ্ছে, সেটার এফেক্ট কিন্তু আমাদের দেশেও পড়বে। আমাদের দেশে তো এমনি তো সাধারণত ওই
কুকুর একটা ঘেউ ঘেউ করলো বাজারের মধ্যে এফেক্ট পড়ে। তো সেই জায়গায় ব্যাক্সপার্মার এত বড় একটা ব্যাড নিউজ আসছে। দেখেন এই যে নামতেছে, আরো 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 এখানে ধরে রাখতে পারতেছে না। ওই ব্যাড নিউজের একটা এফেকশন তো থাকবেই আমাদের বাজারে। সুতরাং ব্যাক্সপার্মা থেকেও একটু সতর্ক। এটা যদি নামে তাহলে কিন্তু 60-70 টাকার ঘরে নিয়ে আসবে ব্যাক্সপার্মাটা। কেপিসিএলটাও যতটুকু আছে এটা আলোচনার মধ্যে বা হিসাবের কিছু কিছু তথ্যপাত্র ভিত্তিতে এইটাও ভালো হবে লং টার্মের জন্য, লম্বা সময়ের জন্য এগুলো শেয়ার একটু যদি ধৈর্য সহকারে বিশেষ করে ইলেকশন হয়ে গেলে বা দেশের একটা স্থিতিশীলতা আসলে এই কেপিসিএলটাও অনেক ভালো একটা রান করবে। এসপিসিএলটা এসপিসিএলটাও সে সাথে আলোচনা করে। এসপিসিএলটা সব দিক থেকে ভালো, কেপিসিএল এর চেয়েও এসপিসিএল এর অবস্থান খুবই ভালো। এবং সে এই যে ডাউনের যে ক্যান্ডেল, এটা কোনো বিষয় না। হিস্টোগ্রামের বার যেহেতু গ্রিন হয়েছে, এখানে হয়তো রিটেস্ট চলছে বা আপনারা দেখেছেন মাঝখান দিয়ে 42 টাকা 10 পয়সা পর্যন্ত ট্রেড হয়ে এরপরে আবার চলে গেল সেই 47 টাকা 70 পয়সা। তো এখানে একটু রিটেস্ট করেই আবার ওই ইউটার্ন আসবে। এইবারের ইউটার্নে কিন্তু ওই যে আগে যেই কথা বলেছিলাম যে 53 54 55 দিকে যেই একটা বাধা আছে 53 54 ঘরটাতে, 55 ঘরটাতে, এইবারের ইউটার্নে আশা করা যায় যে এইবার সে এইটা ধাপ পার করে আরো অনেক দূরে যাবে। তবুও এখানে যেহেতু একটা ধাপ আছে, এই ধাপটা যদি পার করে ধরে রাখতে পারে 55 56 উপরে, এটাও সেম ওই যে তাল্লুতে যেভাবে আপনাদেরকে আলোচনায় আমি নিয়ে আসছিলাম, তাল্লুর বিষয়টা যেভাবে বলেছিলাম, এইখানেও এসপিসিএলটারও হিসাব ওই ওই দিকে দেখাচ্ছে, ওই দিকে বলছে যে এইবার ইনশাল্লাহ এসপিসিএলটাও ঠিক তাল্লুর যে ক্যারেক্টার হয়ে উঠেছে, এই এসপিসিএল এর ক্যারেক্টার এবার তারা এই ব্রেকআউট করে উপর দিকে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো সাইহাম টেক্সটা আজকে দেখেছি। আহ, সাইহাম টেক্সটাইলটাও বেশ একটা গ্যাপ দিয়ে আসছে, ভলিউম ওভার, এদিকে 78 আরএসআই। এখন সাপ্লাই জোনটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আজকের ভলিউমের অনুযায়ী বলতেছে যে এটা রবিবারে, এই যে দেখেন রবিবারে মাস্ট বি এখান থেকে প্রফিট টেকিং করা উচিত। এবার আপনারা যারা আছেন সাইফুল ভাই, সাইহাম টেক্সটা, সাইফুল ভাই অবশ্যই অবশ্যই যদি আপনার কাছে থেকে থাকে আপনি অবশ্যই প্রফিট টেকিং এর জন্য আপনাদেরকে সিস্টেম আমার দেখানো আছে। এই যে ওভার ভলিউম হয়েছে এবং উপরে সাপ্লাইও আছে। সুতরাং এইটা সম্ভবত আহ, রবিবারে এবার 18 80 90 বা 70 বা 19 টাকা 19 টাকা 10 20 পয়সা যেইখানে হোক, সকালের টানে যেখানে উঠে সেখান থেকে আপনাকে প্রফিট নেওয়ার একটা মন মানসিকতা রাখতে হবে। এরপরে ধরেন আহ, 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 হাবুল মৃধা ভাই আরেকটা কি শেয়ারের কথা বলেছেন জানি। আচ্ছা আমি একটু সোনালী পেপারটার দিকে যাই। সোনালী পেপারটা বলেছেন 250 50 দিকে সাপ্লাই আছে, এর উপরে যাওয়ার মতন অবস্থান আমার আমার নজরে আসে নাই। সোনালী সোনালী পেপারটা দেখেন উঠতে পারতেছে না, কেননা এই উঠতে না পারার কারণ আজকে কত উঠেছে, 42 43। এই দেখেন গতকালকে যে হিসাবটা দেখাইছে 50 টাকায়, বা আপনারা যারা খুব এক্সপার্ট আছেন তারা কিন্তু একদম ভিতরের গত অবস্থান না দেখে তার একটু আগে চিন্তা ভাবনা করে। কেননা কেউ এইখানে এই বাজারের মধ্যে কেউ চায় না যে আটকা পড়ে যাক বা কিছু। যারা যেই যখন যেখানে সুযোগ পায় সেখান থেকে কিন্তু আসলে প্রফিট নিয়েই বের হয়ে যায়। বুদ্ধিমানরা সেই কাজ করে। তো আর বোকারা চায় যে এটা আরো উপরে যাবে, আরো একটু উপরে যাবে, এরকম করতে করতে একটা পর্যায়ে কিন্তু নিচে চলে আসে। আচ্ছা ওরিয়ন ইনফিউশনের কথাও বলেছেন এক ভাই। ওরিয়ন ওরিয়ন ইনফিউশনের ব্যাপারে ওরিয়ন ওরিয়ন ইনফিউশনটা এই যে ইউটার্নটা, এটা কিন্তু আসলে ওইভাবে পরিপক্কভাবে উঠার জন্য কোনো টার্ন না, এটাও মাথায় রাখবেন। ওরিয়ন ইনফিউশন অলরেডি আপনাদেরকে কালকে কয়েকটা স্টকের ব্যাপারে বলছি যেগুলো ওভার গেম হয়ে গেছে, সেগুলো এখন এখান থেকে তেমন একটা মুভমেন্ট আসবে না। ওরিয়ন ইনফিউশন যদি বেশি একটা উঠে তাহলে হয়তো এখান থেকে সর্বোচ্চ 10 20 টাকার একটা গ্যাপ আসবে, এর বেশি একটা আসবে না। এত বড় শেয়ারের মধ্যে 10 20 টাকা গ্যাপ কিন্তু কিছুই না। এর চেয়ে ভালো ছোট তাল্লু বা আপনার বারাকা পাওয়ার, এইগুলা যদি 1 টাকাও বাড়ে এটা 10 টাকা বাড়া, 20 টাকা বাড়ার সমান। আপনারা হিসাব ক্যালকুলেশন করে দেখেন।
অনেকগুলো শেয়ার থেকে আপনাদেরকে গতকালকেও বলেছি যেগুলো হাই রেঞ্জ অলরেডি প্লে ডাবল প্যাটার্ন ডাবল রিটার্ন ডাবল গেম হয়েছে সেগুলোর দিকে থেকে আপনারা একটু বিরত থাকুন। আর যেগুলো মাত্র উদীয়মান উদীয়মান শেয়ার তাল্লু বলেন পেনিনসুলা বলেন ইসলামী ফাইন্যান্স বলেন এগুলো যদি আপনারা একটু বুঝে শুনে বটম এবং সাপ্লাই এগুলো বুঝে বুঝে যদি আপনারা ট্রেড করতে পারেন আপনাদের অনেক অনেক প্রফিট চলে আসবে। ইটিএলটাও আজকের ক্লোজ আসছে কত দেখি একটু ইটিএলটা আজকে 10 টাকা ক্লোজ আসছে। এই যে ইটিএল এর আস্তে আস্তে এখন প্যাটার্ন তৈরি হচ্ছে, ইটিএলটাও সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাবে। আহ, এ মনির ভাই আপনি মনে হয় ধরাইছেন বিড়ি। তো আমি কিন্তু আপনার বড়স্কুল কথা বলে আসছি একটু আগে যে আজকে 100 টাকা ক্লোজ দিছে, এইবারের হিসাবে ইনশাল্লাহ। এই মাসুম আলম ভাই আমি এই পেনিনসুলা তারপরে ইসলামী ফাইন্যান্স তারপরে তাল্লু এগুলা বলা হয়ে গেছে, এগুলা আপনারা পরে আবার রিপ্লাই করে আমার ভিডিওর পরে দেখে নেবেন। আমি শুরুতেই এইগুলো নিয়ে আলোচনা করে আসছি। এই ইটিএলটাও যখন একটা পজিশন নিয়েছে, তো যেহেতু 10 টাকা 11 টাকার দিকে একটু সাপ্লাই জোন আছে, এটা এইবার এটাও দেখবেন যে 11-12 টাকার ঘরটাতে পেয়ে যাবেন। 11-12 ঘরটাতে পেলে আপনারা সেখানে প্রফিট টেকিং করবেন। এরপরে যদি আবার এই ধাপটা পার করে ক্লোজ আসে যে সিস্টেম বলেছে সেখানে আপনারা সেল করবেন। এরপরে আসেন ধরেন আপনার যেটার কথা বলবো আপনাদেরকে, এই যে আরডি ফুড বলে ফেলছে লেট ফাইন দিতে হবে, লেট ফাইন আবার দেখতে হলে লেট ফাইন দিতে হবে। আজকে আহ, ওই যে গতকালকে আমার এই ইয়াসির আরাফাত ভাই ভালো একটা প্রফিট করে তাল্লু থেকে আমাকে হাদিয়া দিছে, তারপর আজকে আরিফ ভাই মাত্র 5,000 টাকা লাভ করছে। আমি বলছি ভাই মানে খুব ইয়ে করে বলতেছে ভাই কিছু মনে করবেন না, সামান্য দেখলাম যে না উনি না করলেও হয়তো রাগ করবেন বা হয়তো মনে কষ্ট যাবে। 1,000 টাকা দিচ্ছে, তাও বলছি যে থ্যাংক ইউ ধন্যবাদ জানাইছি। এই যে ভালোবাসা এই যে আন্তরিকতা এটাই তো অনেক বড় পাওয়া। স্কোয়ার নেটটা স্কোয়ার নেটটা স্কোয়ার নেটটা এখনো ডাউন প্যাটার্নে আছে। পজিশন এখনো পর্যন্ত ভালো কোনো পজিশন আসে নাই, এটা আসতে হয়তো বা আরো 2-4 দিন লাগতে পারে স্কোয়ার নেটটা। কেননা এটার অ্যাকচুয়াল যে জায়গা আছে এটা সাপোর্টের নিচে 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 আছে, এটা কিন্তু এখনো পর্যন্ত এদিকে আছে সাপোর্ট আছে, যে জায়গা আছে এটা একটা জায়গা আছে, হয়তো বা 2-4 দিন পরে একটু ইউটার্ন আসবে, একটু 2-4 দিন পরে আসবে। আচ্ছা, ঘেল বলতে কোন ঘেল? ওই যে সিঙ্গারা? হ্যাঁ, জিএইচসি, জি জি HAIL যেটা ঘেল এ সিঙ্গারা সমোসা গোল্ডেন হারভেস্ট যেটা গোল্ডেন হারভেস্টটাও একটা জায়গা আছে, কিন্তু রে ভাই গোল্ডেন হারভেস্ট তো আপনারা যখন কোনো শেয়ারে এন্ট্রি দিবেন সাপোর্ট জোনটার একটা হিসাব করবেন, আরেকটা দেখবেন যে সাপোর্ট জোন থেকে সাপ্লাই জোনের গ্যাপটা কতটুকু, যেগুলোর গ্যাপ বড় থাকবে সেগুলোতে ঢোকার চেষ্টা করবেন। ইন্স্যুরেন্স সেক্টরটার কথা বলে আসছে যে ইন্স্যুরেন্স এখন না, ইন্স্যুরেন্সের সেলের এখন বাইয়ের জায়গা, যেগুলো বটম সাইডে ইন্স্যুরেন্সগুলো আছে এগুলাতে বাই করেন। এগুলা আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ভালো রিটার্ন আসবে, ভালো ভালো রিটার্ন আসবে। এশিয়া ইন্স্যুরেন্স বলেন, যে ইন্স্যুরেন্স বলেন, জেনারেল ইন্স্যুরেন্সগুলো সবগুলোই কম বেশি ইয়ে আসবে, প্রফিট আসবে। এটা মাথায় রাখবেন, এটা কোনো ইয়ে আসবে না। তো এখন ঘেলের যদি আমি একটা হিসাব মিলাই, এটা আপনার যেখানে আছে এখান থেকে 10 টাকা 11 টাকা 90 পয়সা আছে। তো 10 টাকা 90 পয়সা আছে, এইটা 11 টাকার উঠলে এটা সাপ্লাই চলে আসবে, সুতরাং এটা তেমন একটা উপরে যাওয়ার মতন তেমন একটা অবস্থান আমি দেখছি না। তো ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই, লেট করে ফেলেছেন আসলে। টাইমিংটা এমন একটা সময় যে আজকে বৃহস্পতিবার বা ইয়ার টাইমটাতে অনেকের চাকরি থেকে বাসায় আসতে আসতে কর্ম থেকে বাসায় আসতে আসতে একটু সমস্যা, আহ, দেরি হয়ে যায়। তো তথাপিও সমস্যা নাই, যারা উপস্থিত হতে পারছেন না তারা আবার ইয়েতে এসে দেখতে পারবেন, ওই যে আমার ইউটিউব চ্যানেলেই দেখতে পারবেন, এটা সবসময় থাকে। তো মালিক স্পিনিংটাও 30 টাকার ঘরে সাপ্লাই বলেছি আমি, মালিক স্পিনিং এর 30 টাকা 32 টাকা সাপ্লাই, দেখেন আজকেও 30 টাকা হিট করেছে, 30 টাকা 10 পয়সা। এখন কেন উঠতে পারতেছে না? এদিকে সাপ্লাই আছে, এই সাপ্লাইয়ের কারণে উঠতে পারতেছে না। এখন আগামীকালকে হয়তো বা মানে রোববারে হয়তো 30 টাকা উপরে কিছুটা ট্রেড করতেও পারে। এই দেখেন শ্যাডো বেশি,
এগুলো এটাও গেম হয়েছে। আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন মালিক স্পিনিং কত থেকে কত গেছে। যদি আমি বটমটা ধরি 21 টাকা থেকে, 21 টাকা থেকে এই শেয়ারটা 36 টাকা, 36 টাকা 20 পয়সা পর্যন্ত উঠেছে। সুতরাং এই শেয়ারটাও একটা প্লে রোল করে গেছে। এখন সিজন আসবে ব্যাংকের, সিজন আসবে ফাইন্যান্সের, সিজন আসবে ইন্স্যুরেন্সের, ঠিক আছে? তো ক্রিস গেল, ইয়ামিন ভাই, ক্রিস গেলের অবস্থা বেশি ভালো না। দুইটা ক্রিস গেল, একটা হচ্ছে সিঙ্গারা ক্রিস গেল, আরেকটা হচ্ছে কেমিক্যাল ক্রিস গেল। দুইটার অবস্থানে বেশি একটা ভালো না, ঠিক আছে? তো এরপরে আসি ভিএফএস ট্রেডটা একটু আলোচনা করি। ভিএফএস ট্রেডটাও আজকে দেখলাম যে মনে হয় ভিএফএস ট্রেডটাও এইখান থেকে ইউটার্নের একটা চেষ্টা করতেছে। ভিএফএস স্টেপটাও কিন্তু কম গেম দেয় না রে ভাই। এটা যদি আমি বটম সাইডটা ধরি, একদমই জায়গা আপনারা দেখেন 6 টাকা থেকে 12 টাকা, এটা ডাবল প্যাটার্নের শেয়ার, এটাও ডাবল প্যাটার্ন। যেই শেয়ারগুলো ডাবল হয়ে আছে বা হয়েছে এখানে একটু একটু আরএসআরএম বন্ধ, আরএসআরএম ইয়াসির ভাই, আরএসআরএম বন্ধ। আরএসআরএম কার জানেন? এটাও ওই যে এই আরএসআরএমটা ঢাকা ব্যাংকের মালিকের। অনেকে বলে যে ওই এই ঢাকা ব্যাংক, এই এর নাম কি, বিএনপি নেতার, কিন্তু না, ঢাকা ব্যাংকটা এটাও চট্টগ্রাম বেজের একজন মালিক, এটাও বিএনপির লোকই, ঠিক আছে? কিন্তু মির্জা আব্বাসের ব্যাংক বলা হয়, কিন্তু আসলে মির্জা আব্বাস হচ্ছে ডাইরেক্টরশিপের একজন, কিন্তু এটা আরও একজন আছেন। এই আরএসআরএম স্টিল যার, সেও এই ঢাকা ব্যাংকের মালিক এবং বিএনপি এক নেতার। সুতরাং এই আরএসআরএম এখনো বন্ধ আছে। সুতরাং ও একটু চিন্তা ভাবনা করা উচিত আরএসআরএম। আর স্টিল খাতটা জানেন যে মেগা প্রজেক্ট না থাকার কারণে সিমেন্ট স্টিল একটু দুর্বল আছে। তথাপিও এটা গভর্নমেন্ট চেঞ্জ হলে একটা কিছু হইতে পারে। এটা গভর্নমেন্ট ইলেকশনের পরে এগুলোর বিষয়টা আসবে। সাইহাম কটনটা আজকেও একটু আছে, সাইহাম কটনটা আরেকটু উঠার মতন অবস্থান চেষ্টা করতেছে এবং পজিশন খারাপ বলতেছে না। আমি কালকেও এই সাইহাম কটন নিয়েও আলোচনা করেছি। এখন এটা উঠতে পারতেছে না একটা কারণে, এদিকে একটা ডেলিভারি দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এটা হিস্টোগ্রামের বারটাও ডাউন সিগন্যাল দিচ্ছে, যদিও এখানে গ্রিন ক্যান্ডেল করছে বা এই এই ডোজি ক্যান্ডেল করছে, যা কিছু করছে। তো এইটার একটা সাইড এফেক্টের জায়গাটা আপনাদেরকে বলেছি যে সাপ্লাই জোনটার কথা। এই দেখেন, এই যে এটা 20 টাকার ঘরে সাপ্লাই, সাহেম কটনটা বেশি একটা সুবিধা হবে না, কিন্তু মুন্নু ফেব্রিকটা এর চেয়েও ভালো অবস্থানে এখনো পর্যন্ত ধরে রাখছে। মুন্নু ফেব্রিকটাতে আপনারা যদি একটু নজরে রাখেন, এই মুন্নু ফেব্রিকের পজিশন এবং অবস্থান আপনারা দেখেন, হিস্টোগ্রামের বারটা মুন্নু ফেব্রিকের যেখানে আসছে, মুন্নু ফেব্রিকটা সেখান থেকে কিন্তু একটা মুন্নু ফেব্রিকটা কিন্তু একটা অবস্থান ধারণ করছে। এই মুন্নু ফেব্রিকটা কিন্তু 25 টাকার দিকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে মুন্নু ফেব্রিকটা, ঠিক আছে? এইটা একটু ভালো অবস্থানে আছে। আপনারা এটা 25-26 টাকার ঘরে মুন্নু ফেব্রিকে পেতে পারেন। এটা একটা ভালো অবস্থান আছে, ঠিক আছে? এশিয়াটিক ল্যাব এর আগে একবার 60 টাকা, 60-61 টাকা ঘরে পর্যন্ত পড়ছিলাম, 60 টাকা গিয়ে আবার এশিয়াটেক ল্যাবটা দেখেন নেমে আসছে। সরি, এই 60 টাকা না, এই জায়গাটা, এই যে 55 টাকার দিকে, 50 টাকার দিকে, 50 টাকার দিকে গিয়ে হিট করে আসছে কিছুদিন আগে এশিয়াটিক ল্যাবটা। এখন এটাও যে পজিশন আছে ডাউন ট্রেন্ড থেকে এখনো ফিরে নাই, চেষ্টার করতেছে। তবে বেশি একটা মনে হয় না যে, কেননা এইটাও অনেক উপরে, দেখেন কোথ থেকে আসছে। আহ, এটা যদি বলি 28 টাকা থেকে, 28 দুগুণে 56, ওরে বাপরে বাপ, ডাবলের উপরের প্যাটার্নের শেয়ার। এইখান থেকে তেমন একটা ইউটার্নের সম্ভাবনা আমি দেখছি না। এশিয়াটেক্সটাও এটাও এমন একটা বেশি একটা সমস্যা, মানে এটা করবে না বাজার। শুনেন, সবসময় বাজারের সাথে তাল মিলিয়ে চলতে হয়। বাজার একদিকে, আপনারা আরেকদিকে, বাজার একদিকে, আপনারা আরেকদিকে, ওইদিকে থাকলে তো আপনারা বিপদে পড়বেন।
এই হাই রেঞ্জের শেয়ার সবসময় আমি আপনাদেরকে সতর্কতা করি, হাই রেঞ্জের শেয়ার যখন পড়তে থাকে সেখানে যদি আবার বাউন্স ব্যাক করে ওইদিকে তাকাইতেও নাই। তাকাইলে আপনি যদি, হ্যাঁ, এক্সপার্ট যদি হন তাহলে 3 দিনের মাথায় বা 4 দিনের মাথায় যদি দেখছেন যে প্রফিট হয়েছে নিয়ে নেবেন, আর প্রফিট না হয়েছে স্টপ লস নিয়ে বা কিনা দাম পাইলে বিক্রি করে বেরিয়ে যান। কেননা ডাবল প্যাটার্নের শেয়ার থেকে একবার আপনি আটকা পড়ে গেলে আপনার, আমরা কেন বারবার ধোকা খাই, আমরা কেন বারবার লোকসান করি, এই কারণে যে আমরা হাই রেঞ্জের শেয়ার কিনি, দেখা গেছে একটু ইউটার্ন দেখলে আবার ভাবি যে এটা উপরের দিকে যাবে, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসেন। কিন্তু যেগুলা উদীয়মান, এই যে আপনাদেরকে যে শেয়ারগুলো আমি আলোচনায় আনছি, তাল্লু বলেন, পেনিনসুলা বলেন, এসপিসিএল বলেন, কেডিএস বলেন, তারপরে ইসলামী ফাইন্যান্স বলেন, বারাকা পাওয়ার বলেন, তারপরে আপনার ইটিএল বলেন, আইবিপি বলেন, এরকম যতগুলো শেয়ার, কেপিসিএল এখন ইনভেস্টের জায়গা, এগুলার দিকে তাকিয়ে দেখেন, এগুলা একটু উঠলে উঠে আবার পড়লেও আবারও উঠে, কেন? এগুলা উদীয়মান শেয়ার। কিন্তু যেগুলা অলরেডি ডাবল রিডাবল হয়ে গেছে, ওইগুলা হচ্ছে, এগুলা অলওয়েজ ডাউনের দিকে থাকবে, হয়তো সাময়িক বাজারের সাথে সাথে একটু তাল মিলিয়ে আপ অ্যান্ড ডাউন করবে, কিন্তু আটকা যখন পড়বেন তখন কিন্তু ওই যে খান ব্রাদার্সের মতন কানবেন, সিপালের মতন কানবেন, তারপরে আনোয়ার গ্যালভানাইজিং এর মতন কানবেন, এই জাতীয় শেয়ারগুলো থেকে সবসময় দূরে থাকবেন। বাজারে শিখার তো এই, শেয়ার বাজার এমন একটা জায়গা, শেয়ার বাজার এমন একটা বিষয়, এমন একটা অবস্থান, এখানে শিখার কোনো শেষ নাই। এখানে এত একটা গভীরতা, এখানে মার্কেটের ডেপথ, এখানে এত ডেপথের জায়গা, এইখানে বাজারের সাথে ফাইট করে চলতে হলে আপনাকে অবশ্যই চোখ কান নাক মুখ যা আছে একবারে পা থেকে মাথা পর্যন্ত সব খোলা রাখতে হইব, বুঝছেন? এইখানে একটা ভুল ডিসিশন আপনাকে মানে আজীবনের কান্না করে ছাড়বে, একটা ভুল ডিসিশন। ঠিক আছে, উপস্থিত আপনাকে ডিসিশন নিতে হবে। বটম সাইডের শেয়ার কমলে আপনার ভয়ের কারণ নাই যে আমার অন্তত পুঁজি হারাবে না, কিন্তু আপ ট্রেন্ডের শেয়ার একবার কিনে যদি, যেমন আইএসএন এর কথা বলি, এই আইটি সেক্টরের যখন ফার্স্ট প্লে হয়, আমি তখন বললাম এটা সম্ভবত সেপ্টেম্বর বা অগাস্ট সেপ্টেম্বরের দিকে, এই আইএসএন কোথায় থেকে কোথায় নিছে। তো এইখানে গিয়েও আমার মানে অনেকে বলে ভাই এটা এত যাবে, এটা 1,000 টাকা নেবে, এটা 500 টাকা নেবে। আরে ভাই এইসব গল্প আমারে না বইলা ওই আরেকজনের, আপনার লগের যারা আছে বা অন্য কারোরে বুঝেন, আমার কাছে এসব কাহিনী করতে আসবেন না, বারবার বিরক্ত করবেন না। আমার এক বন্ধু বলছে, আমি ধমক দিছি, বেটা তুই নিয়া বৈশা থাক, এটা এই শেয়ারটা কোথায় থেকে কোথায় নিচ্ছে একটা খেয়াল করে দেখেন। এটা 40 টাকা শেয়ার 120 টাকা উঠেছে, 3 4 12 130 টাকা উঠেছে, মানে 3 গুণের উপর উঠেছে। তো এইসব শেয়ারের মধ্যে যদি আপনি আবারও পা দেন তাহলে তো আপনি বিপদে পড়বেন রে ভাই। এইখানে এই বাজারের এত গভীরতা একটা কোম্পানি সম্পর্কে সর্বপ্রথম আপনাকে ধারণা নিতে হবে। আপনার ইন্ডেক্সের কোনো ফ্যাক্টরি না, ইন্ডেক্স কোনো বিষয় না। গত 3 4 মাস বাজার পড়ছে, তো এর ভিতরে ব্যবসা আমাকে দিয়ে গেছে না, আমি অনেক ব্যবসা করছি না, করতেছি না রেগুলার, প্রতি মাসেই তো আমার ব্যবসা কম বেশি হচ্ছে, কারণ আমার রুজি রুটির জায়গা এটা। তো আমার তো ওইভাবে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। তো হাই রেঞ্জের শেয়ারে গেলে আপনাকে বিপদে পড়তে হবে। আর একবার এই যে টিআইএলআইএল, এই শেয়ার কি আর জীবন সহসা ওইখানে যত কিছুই হোক ওই জায়গায় ওই যে 85 ঘরে যাবে? আর কখনোই না। এই যে যে জায়গায় খাওয়ায় আসছে টিআইএলআইএল, এটা মাঝখান দিয়ে একদিন উঠছে, আমার ওই যে উত্তম ব্যাপারী ওই ভাইরে আমি বিক্রি করাইছি। ওনার কিনা ছিল সম্ভবত 50 টাকার করে, বলছি ভাই ওই দিকে তাকানো নাই, বেচের আগে হল্ট হয়েছে, বাড়েন মারাইছি, এখন দেখেন তো কোন জায়গায় আসছে, ওই জায়গায় যাইতে তো বুকে মাটি লেগে যাইতেছে। হ্যাঁ, 19 টাকা আমিন ভাই, বিডি বিডি ওয়েল্ডিং রোববারে যদি এটা উপরে ট্রেড করে না ছাড়ছে বা হয়তো বা 19 টাকা 20 30 পয়সা বা 40 পয়সা বা 70 পয়সা এই জায়গায় ট্রেড করে এটা ছেড়ে যাবে, এটা আর ধরে রাখতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এলআরবিডিটার অবস্থান কি আছে দেখি। এলআরবিডিটা, এইটার একটা ভালো চরিত্র দেখা যাচ্ছে। এটা কিন্তু এলআরবিডিটা কত স্টক আছে দেখেন,
আপনারা এখান থেকে প্রফিট পাওয়ার জন্য আহ, আহ, ধন্যবাদ কাউসার ভাই। তো এইখানে দেখেন এলআরবিডিটা এখানে মোটামুটি একটা ভালো পজিশন নিয়েছে। কোম্পানির ভিতরগত অবস্থান যা কি জানি না, তবে একটা বিষয় বলি, এই যে যেখানে আছে এইখান থেকে অন্তত পক্ষে যেই অবস্থান আছে এইখান থেকে একটা ভালো একটা ধর 10 টাকা আছে। মিনি প্রিভিয়াস হিস্ট্রিটা একটু দেখি তাহলে আর একটু বলতে সুবিধা হবে। অন্তত আহ, 1-1.5 টাকা 2 টাকার গ্যাপ একটা দেখাই যাচ্ছে, স্পষ্টভাবে দেখাই যাচ্ছে এলআরবিডিটা। এই এলআরবিডিটাও আপনারা এখান থেকে অন্তত পুঁজি হারানোর জায়গা নাই, এখানে একটা ভালো অবস্থান ধরে ফেলছে। এবং এইখানেও ভালো স্ট্রং 9 টাকা 50-60 পয়সা যেহেতু স্ট্রং সাপোর্ট আছে, এলআরবিডিটাও এখান থেকে আপনারা অন্তত 1.5-2 টাকা একটা গ্যাপ পাবেন এই এলআরবিডি। ঠিক আছে, তো এলআরবিডি তো একটু ভালো আছে। হোসেন ভাই, এই বিডি ওয়েল্ডিং এর কথা মাত্র বলছি, বেশিক্ষণ হয় নাই, 2 মিনিট অন্তত 3-4 বার বলছি। বিডি ওয়েল্ডিং আগামী আহ, রোববারে দেখবেন যে উপরে একটা ট্রেড করে ছেড়ে দেবে। হ্যাঁ, এই এই যে স্টকগুলো আলোচনা আনি, এগুলো কিন্তু আপনাদেরকে ইন ফিউচারে সামনের দিকে নিয়ে যাবে। এগুলো এত সহজে ব্যাগে আসবে না। তাল্লু বলেন, পেনিনসুলা বলেন, ইসলামী ফাইন্যান্স বলেন, এগুলোর ভিতরেগত কিছু স্ট্রং জায়গা থেকে কথা বলি, তো এই কারণে এগুলা পিছনে যাওয়ার সুযোগ নাই, এগুলো সামনের দিকে যাবে। আর যেগুলা পিছনে আসা সেগুলা বলি আপনাদেরকে, সেগুলা বারবার বলে আসছি, বারবার সতর্ক করে আসছি, কিন্তু তারপরেও তথাপিও অনেকে, যেমন কেপিপিএল এর ব্যাপারে, খুলনা প্রিন্টিং এর ব্যাপারে আমি সতর্ক, এগুলো লাফানি দেখে যদি আপনারা কিনেন, এটা ঠিক হয় না। কারণ কি, কোম্পানি বন্ধ, এগুলো নিয়ে গেমলিং হয় একবার। ধরেন এই শেয়ারটা 35 টাকা ঘরে যারা কিনছে, তারা কি সহজে বের হইতে পারবে? কখনোই না। তসরিফার কথা তো আলোচনা করলাম না, তসরিফা তো তসরিফাটা ডাউন ট্রেন্ডে আছে এখনো, কিছুটা উঠার চেষ্টা করতেছে। তো উঠলেও উপরে সাপ্লাই আছে ভাই, এটা 18 টাকার ঘরে সাপ্লাই, 17 টাকা আছে, 18-19 টাকা, 18-50 টাকার ঘরে, হ্যাঁ বহু সাপ্লাই আছে। 18 টাকা, 17 থেকে 18, এতটুকুই আছে। এর ইয়েতে আপাতত ওইদিকে না যাওয়ার লক্ষণ দেখছি। আচ্ছা, আইপিডিসিটা দেখে আজকে কি করেছে আইপিডিসিটা। আইপিডিসিটা পজিশন নিচ্ছে, দেখছেন এই যে কিছুদিন আগেও 18 টাকার ঘরে ছিল, এখন 19 টাকা 50 পয়সা আসছে। এটা খুব দ্রুত সব এগুলার এখন সামনের দিকে যাওয়ার মতন অবস্থা আছে। এগুলা যাবে, ওয়ালাইকুম আসসালাম। তো এখন এগুলা যাবে, এগুলা আস্তে আস্তে সামনের দিকে যাবে। 20-21 টাকা 22 টাকা তো খুব সহসায় চলে যাবে। এবং এটা ডিভিডেন্ড টাইম পর্যন্ত আবার হয়তো 24-25 টাকার ঘরে আবারও যাবে, 23-24 টাকার ঘরে চলে যাবে। আইপিডিসি এগুলা নিয়ে সমস্যা নাই, এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। তো এগুলা যেগুলার মধ্যে আছি আমরা, এগুলা দেখেন টুকটুক করে আস্তে 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 সামনের দিকে যাচ্ছে। চীনো বাংলা, আমার চীনো বাংলা ভাই আসছেন? আ- আ- আক্তার ভাই আসছেননি? আক্তার ভাই আসেননি? আমার চীনো বাংলা, আহ, চীনো বাংলা। তো সাইনো বাংলাটা, এই দেখেন সাইনো বাংলাটাও, এটাও কিন্তু কোম্পানি হিসাবে এটা ভালো। আমরা ভাবছিলাম ওই যে জিও ব্যাগ বানায়, না জিও ব্যাগ না, এটা ওই যে আহ, প্লাস্টিকের যে ব্যাগগুলো আছে না, চাউলের বস্তা যেগুলো উন্নত মানের, এগুলো বিদেশে রপ্তানি করে। আমি যতটুকু আহ, আক্তার ভাইয়ের থেকে সবকিছু তথ্য পেয়েছি, এদের অনেক ভালো। কিন্তু একটা গেমও হয়েছে, আর এটার শেয়ারটা নিয়ে প্রায় সময় প্লে হয়। তো এটা যদি উঠে 50-52 টাকা দিয়ে যাবে, এটাও এই 50-52 টাকা দিয়ে যাবে, এটা সিনো বাংলাটা পজিশন ভালো আছে। সিটি ব্যাংকটার কথা বলেছি, এই সিটি ব্যাংকটা এর আগে যখন প্লে করেছে, এখন আর আগের মতন ওই রকম তার জোশ থাকবে না, আগের মতন জোশ থাকবে না। যদি উঠে হয়তো বা এই 25 টাকা 60-70 পয়সা পর্যন্ত যাবে, যদি যায় যে যদি না এটা এইদিকে যাবে, 25, 60, 70, 80 যাবে। কিন্তু আপনাদেরকে নজরে আনছি কোনটা, উত্তরা ব্যাংকটা দেখেন, উত্তরা ব্যাংকটা যে গতিতে উঠতেছে, এটা কিন্তু আরো উপরে যাবে। এই উত্তরা ব্যাংক দেখেন, আপনাদেরকে এই যে 21-22 টাকার 21 টাকার ঘর বলছি, এখন 23 টাকা 70 পয়সা, ভালো একটা রান আসছে।
আমার তো এইসব আক্তার ভাই, এই এনআরবি ব্যাংকের অবস্থান আমি আক্তার ভাই, ওই যে আমার পপি আপা আছে না, এই পপি আপা যখন আমার সাথে এই অগাস্ট মাসে যখন আমার সাথে কানেক্টিভিটি হয়েছে, ওনার এনআরবি ব্যাংক ছিল 13 টাকায়। তো উনি আমার সাথে পার্টনারশিপে যখন চলে আসছে, যা যখন ডিসিশন বলছি মানছে আল্লাহর রহমতে। 35 লাখ টাকার কোড আসছিল, সেই কোডটা আস্তে আস্তে 10 লাখ টাকায় আসছিল। এই পপি আপা আমার সাথে বিজনেসে অ্যাড হওয়ার পর থেকে আল্লাহর রহমতে ওনার এই এনআরবি ব্যাংক ওনাকে 9 টাকা 20 পয়সা করে বিক্রি করাইছি, লসে বিক্রি করাইছি। আরও একটা শেয়ার ছিল ইআইএল, ওইটাও লসে বিক্রি করাইছি। আর এআইএল ছিল, আর আহ, তখন ছিল বিচেসারি ছিল। ওই দুটা বলছি রাখেন, ওই দুটো আমি প্রফিটে বিক্রি করা দেবো, ওইটাও করাইছি। তারপরে এই পর্যন্ত যতগুলো আমার সাথে আহ, ঘুরে 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 স্টকগুলোতে ঢুকছে, আহ, ধরেন আপনার এই সালভো কেমিক্যাল সহ কেডিএস, পেনিনসুলা, আপতাবটো, তারপরে আপনার গিয়ে এসপিসিএল, কেডিএস থেকে একবার প্রফিট নিচ্ছে, আবারও ঢুকছি। থার্ড ডেতে প্রফিট ছিল, যে কোনো কারণে বাজার চাপের কারণে আর প্রফিটটা নেওয়া হয় নাই, কিন্তু এখনও ছাড়ি নাই, হোল্ড করে রাখছি যে এইসব শেয়ার উঠবে, এগুলা যাবে উপরে, এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই। তো ধীরে 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 এই 10 লাখ টাকা থেকে আল্লাহর রহমতে এখন প্রায় 24 লাখ টাকার মতন পোর্টফোলিও হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই যে রিকভারি, 35 লাখ টাকার মধ্যে যদি 25 লাখ টাকা লস ছিল, এখন প্রায় 14-15 লাখ টাকা রিকভারি হয়ে গেছে, বাকিটাও চলে আসবে ইনশাল্লাহ। বাজার বুঝে যদি আহ, এখানে বিনিয়োগ করা যায়, আপনার এই পুঁজি ফেরত আনতে বেশি সময় লাগে না, এখানে ফকির হয়তো বেশি সময় লাগে না। আবার যদি জেনে শুনে বুঝে একটা পজিশন মতো নিয়ে, আর আপনার যেই প্রপার ইউজটা করতে পারেন। আমি দেখেছি যে আহ, অনেকেই আমার কাছেও আছেন, আবার নিজেরা নিজেরাও চেষ্টা করেন, কিন্তু পারে না এরা ওইভাবে ওই মানে ওইখান থেকে ট্রেড করেও পারে না। তো সুতরাং আমার অনেক ভাই বলে যে ভাই আমার হাউসে থাকবে, আমি আপনার সাথে বিজনেস করবো, কিন্তু এটা সম্ভব নয়। আমার সাথে বিজনেস করতে হলে আমার সাথে আসতে হবে, আর বাই সেলগুলো আমার হাতেই করতে হবে, কেননা আমি যেই ইনস্ট্যান্ট ডিসিশন নেব, ফোনে ফোনে এগুলো হয় না। এবং আহ, এত লোড নিয়ে বাইরে ট্রেড করা সম্ভব না। তো অনেকে ভাবেন যে ভাই আমার কাছে করলে সমস্যা কি, আপনার যেটা 20% আপনি দিয়ে দেবো, কিন্তু সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি আমার হাউজে বা আমার ট্রেডারকে যেভাবে ইনস্ট্রাকশন দেবো এবং আমার সামনে বসে আমি বাই সেল করি, এটা বাহিরে করা কোনোভাবেই সম্ভব না, এটা ইম্পসিবল ব্যাপার। তো এক ভাই বলতেছে যে আমি মানে আপনার যেই রিকোয়ারমেন্ট আছে মানবো, কিন্তু আমার অ্যাকাউন্টটা ওইখানে থাকতে হবে। বলছি যে না ভাই, এটা সম্ভব না। আপনার অ্যাকাউন্ট, আপনার ব্যাংক, আপনার পোর্টফোলিও, আপনার সব কিছু এখানে, আমি আমার নিজের হাতে আমি যদি যে জিনিসটা করতে পারবো, সেটা আমি ফোনে ফোনে ওভার ফোনে আরেক জায়গায় এটা করাটা খুব সো টাফ ব্যাপার। যেমন আজকে আমার অনেকগুলো শেয়ার থেকে আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে প্রফিট টেকিং করেছি। এটা তো আমার বাহিরে বলবো বসাইতে, আবার ফোন করো, আবার গেছে আবার না গেছে, এই ঝামেলাগুলা কোনোভাবেই করা সম্ভব না, এগুলা লোড নেওয়া সম্ভব না। এবং এতে গিয়ে আরও বেশি এগুলো বেশি ক্ষতি হয়ে যায়, আরও ক্ষতি হয়ে যায়। যেমন আমি একটা শেয়ারে আটকা পড়লে এটাকে কিভাবে মেকানিজম করে আবার নিয়ে আসতে হবে, প্রাইসিং করে নিয়ে আসতে হবে, এক্সিট ব্যবস্থা করতে হবে, এটা আমার যেটা পারবো সেটা অন্য হাউজের মাধ্যমে এটা আমার পক্ষে সম্ভব হবে না, এটাই স্বাভাবিক নিয়ম। তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এই আপনারা এই লাইভে দেখে যারা আসছেন, প্রায় 30-32 জন আমার সাথে আছেন এখন। শুরু এই পপি আপাকে দিয়েই শুরু। আল্লাহ রহমতে পপি আপার থেকে কানাডিয়ান একজন বিজনেসম্যান আছেন, ওনার আসছেন। তো যারা আসছেন আল্লাহর রহমতে সবার এক একটা কোটে গত 3 মাসে 12-15 লাখ টাকা, বা একজন 22-23 লাখ টাকা পর্যন্ত আমার প্রফিট আছে। এখনো পর্যন্ত যতগুলো স্টক আছে সবগুলোই আমার কেনা দাম বা প্রফিট মিলে ঝিলে ভালো অবস্থানে আছে। এবং এই জায়গা থেকে আমি বাজারকে যতটুকু সম্ভব সেটা করার, এই যে রহিমা আপা আমার সাথে আসছে লাস্ট মোমেন্টে, আজকে একটা ভালো একটা প্রফিট করে দিচ্ছি। গত কয়েকদিনে যারা আসছেন আমার সাথে প্রায় 2-2.5 কোটি টাকার পোর্টফোলিও আসছেন, তাদেরগুলো আমি এই যে আজকেও প্রফিট নিয়েছি। এই যে রহিমা পা আছেন, তারপরে শহীদুল ভাই একজন আছেন, 70-75 হাজার টাকা, একজনের কোটে 1,18,000 টাকা। আজকের দিনেও আমি প্রফিট করেছি। তো কম বেশি আমার চলছে, এটা চলবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে। আমার জায়গা থেকে আমি কাজগুলো সেভাবে গুছিয়ে গুছিয়ে করি, ঠিক আছে। তো অনেক ভাই রিকোয়েস্ট করেন যে ভাই আমার অ্যাকাউন্টটা ওইখানে অত বছর সম্পর্ক, ওইখান থেকে বাইর হইতে পারি না। আরে ভাই, সম্পর্ক দিয়ে কি করবে?
করবেন, আপনার যদি প্রফিটে না করতে পারেন, লস করেন, তাই সম্পর্ক রাখা আপনার দরকার। হাউজের ইয়েতে করে তো লাভ নেই। ইভেন আরো একটা বিষয় আপনাদেরকে বলছি, যারা এখনো আছেন ছোটখাটো ওই যে পাবলিক মানে প্রাইভেট হাউসগুলা, এগুলো থেকে একটু সতর্ক থাকেন। জানেন যে বিভিন্ন হাউসে মানুষের টাকা পয়সা মেরে দেওয়া হচ্ছে, ম্যানুপুলেট শেয়ার সেল করে টাকাগুলা হাতিয়ে নিচ্ছে, এরকম প্রতিবেদন দেখেছেন। তো এইসব জায়গা থেকে আপনারা সবসময় মার্চেন্ট ব্যাংকে থাকবেন, এবং মার্চেন্ট ব্যাংকের মধ্যে যেগুলো, যেমন সিটি ব্যাংক আছে, তারপরে আপনার এই ব্রাক ব্যাংকের ব্রাকিপিএল আছে, তারপরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আমারটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি সিকিউরিটিজে আছি। তো এগুলাতে আপনার টাকার গ্যারান্টি থাকবে, টাকার একটা নিশ্চয়তা থাকবে। এইসব জায়গায় আপনারা ট্রেড করলে সাইফুর ভাই, আমি ওই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজে আমি ট্রেড করি, এটা হাউসটাই আমি পরিচালনা করি। যদিও আমি তাদের সাথে আমার বিজনেস পার্টনারশিপ কন্ট্রাকচুয়াল ভাবে আমি কাজ করি, সেখানে আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সেটার। বাট আমি তাদের এমপ্লয়ার না, আমি তাদের ইয়ে না, এমপ্লয় না। তো এই বিষয়গুলো বলি, অনেকে রিকোয়েস্ট করেন ভাই কোড আমার কাছে থাকবে, আমার হাউসে থাকবে। ভাই কোড আপনার হোক যাই হোক, কিন্তু হাউসটা আমার কাছে হতে হবে এবং আমার ব্রাঞ্চে হতে হবে। তাহলে আমি গিয়ে আমার নিজের হাতে আপনার কোডে বাই সেল করব, প্রফিটের যেটা আপনার, আমার এটা বিজনেস পার্টনারশিপ, এটাতে কোনো ওই কমিশন মমিশন এইসব বিষয় না আমার। এটা আমি টাকা আপনার, বিজনেস আমার, আমি বিজনেস করে দেব, আমার অংশ আমাকে দেবেন। আমার অত চাওয়া পাওয়া বেশি না, আমার 20%-এর ভিতরে আমি এটা নেই। এটা আমার হকালালি জিনিস, কষ্টের জিনিস, অনেক শ্রমের জিনিস এটা। তো সেখান থেকে আমি কাজ করি। সুতরাং আহ, বাহিরে যদি কেউ রিকোয়েস্ট করেন, এটা ইম্পসিবল ব্যাপার, অনেকেই আমাকে এটা বলে। না মতিঝিল না, ধানমন্ডি ব্রাঞ্চ, সাইফুর ভাই, ধানমন্ডি ব্রাঞ্চে। তো এখন এই টেকনোড্রাক যেটা আছে, টেকনোড্রাকটাও এইটার যেখানে আছে, এখান থেকে একটা প্লে রোল যদি হয়, তাহলে 31-32 টাকার দিকে সাপ্লাই আসবে। 31 টাকা, 29-50 আছে, টেকনোড্রাকটা 31 টাকা গেলে একটা সাপ্লাই চলে আসবে 31 টাকা। হ্যাঁ, মশিউর উধাও, তারপরে সগির আহমেদ উধাও, তারপরে আরো অনেক উধাও, অনেকগুলা হাউস, মোট 4টা না 5টা হাউস, ওই যে উধাও। তারপর আরো একটা আছে কি জানি, মোট 4টা হাউস অলরেডি গন কেস মানুষের। আমার সাথে একজন বিজনেস করেন সিলেটের এক ভাই, দেলোয়ার ভাই, ওনারও একটা হাউস থেকে এভাবে তো ভাগ্য ভালো ওনার, খুব ইমিডিয়েটলি উনি কি করছে, শেয়ারগুলোকে ট্রান্সফার করে নিয়ে আসাতে বেঁচে গেছে, নাহলে ওই টাকাটাও হারাইতো। তারপরে ক্যাশ টাকা অনেকে পায় নাই। আচ্ছা, লিব্রা ইনফিউশনের কথা বলতেছেন, লিব্রা। আরে এই লিব্রার কথা কততে আছে আপনাদেরকে, এই বড় বড় শেয়ারগুলোর ব্যাপারে আমি কিছু সতর্কতা বলেছিলাম। আপনার সাইফুর ভাই, এখন ধারাবাহিক চলতেছে একদিকে, আপনাদের এখনো বলতেছি, বুঝতেছেন না তো এখনো, বুঝবেন আরো, কিনবেন আপনারা। যে যখন এক একটা ইন্স্যুরেন্স যখন দেখবেন যে 50% ডাবল হয়ে গেছে, তখন আপনারা ঢুকবেন, তখন গিয়ে ইয়ে করবেন। না ভাই, আমার এই যে ইয়া ভাই যেটা বলছেন, আহ, আব্দুল কাদের ভাই, আমার মিনিমাম 20 লাখসের নিচে আমি কোনো পোর্টফোলিও নিতে পারি না। এগুলা স্মল ক্যাপিটাল হবে না, এগুলার মিনিমাম 20 লাখস, অ্যাবভ অ্যাবভ 20 লাখস, অ্যাবভ 20 লাখস হলে আপনি ইয়ে করেন। আর যদি সেটা কম হয়, কেননা ছোটোখাটো পোর্টফোলিও নিয়ে এগুলো আমার আর ঝামেলা হয়ে যায় এগুলাতে। আমার সাথে যারা আছে 20 লাখের নিচে কারো নাই, 70-80-100, 70-80 লাখ টাকাও আছে। শেলটেকটার ব্যাপারে আমি এতটা বলতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ ভাই, গোল্ডেন বয়। তো এই প্রফিট পাইলে ভাই, আপনারা যখন লাভ করেন খুশি লাগে ভাই। সবাই মিলে ঝুলে যদি আহ, মিলবন্ধনের মধ্যে যদি সবাই ভালো থাকি, সবাই প্রফিট করি, তাহলে আমাদের কাছে ভালো লাগে। ধোঁকাবাজির জায়গায় মানুষ এক একজন এক এক জায়গায় এই যে ম্যানিপুলেশন করে, কিভাবে করে আমার জানি না, তাদের বিবেক বুদ্ধি কোথায় কাজ করে, আমার এটা বুঝে আসে না যে একটা মানুষকে কিভাবে ধোঁকা দিতে পারে, মানুষকে কিভাবে ধোঁকা দিতে পারে। ওই যে খুব সুন্দর একটা কথা বলি, ওই
কিছু একটা জাস্ট কমেডিয়ান যে ইয়েগুলাতে তো বলে যে জাতীয় পশুর নাম কি, তো বেডি কয় জাতীয় পশু আবার কেয়া কেডা কেডা হইব, জাতীয় পশু হইছে মানুষ। জাতীয় পশু মানুষ, বুঝেন? আসলে একটা পর্যায়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, জাতীয় পশু মানুষ বলছে, তো আমাদের ওই পশুত্বের জায়গায় চলে আসছে আমরা। মানুষকে মানুষ কিভাবে ধোকা দেব, মানুষকে মানুষ কিভাবে মানে ইনসাল্ট করে কথা বলবো, মানুষকে মানুষ কিভাবে অপমান করে কথা বলবো, সেই জায়গায় যদি বলা হয় যে জাতীয় পশুর নাম কি, তো ওই বেডি যে কথা বলছে জাতীয় পশুর নাম মানুষ, এটা খারাপ বলে নাই। আপনি দেখেন একটা আহ, ন্যায় নীতিবান একটা কথা বলছেন, একটা প্রতিবাদ করছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সেই অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদটা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু ওই যে ভিকটিম তার নামটা চলে আসার কারণে বলে তুমি জামাত করো, তুমি বিএনপি করো, তুমি এই যে বাঙালিয়ানার একটা চরিত্র, এত একটা মানে ঘিলুলেস ব্রেনলেস যে চরিত্র, এটা ফুটে উঠবে যখন আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে একটা কোনো প্রতিবাদ করবেন, তখনই দেখবেন যে এইসব ডায়লগগুলো চলে আসে, তুমি বিএনপি করো। এই যে অপরাজনীতির অপব্যাখ্যা এবং মানুষকে এই ট্যাগ লাগানো, প্রিভিয়াস গভর্নমেন্ট হাসিনা সরকার এরকম ট্যাগ লাগাইতে লাগাইতে দেশ ছাড়া হয়ে গেছে, তারপরে মানুষের ভিতরে ওই বিবেকটা এখনো আসে না। আপনি একটা ন্যায় পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, তখনই আপনাকে ট্যাগ লাগাবে এ জামাত করে, এ বিএনপি করে। যেই বেটা মরে গেছে, হাদিরকে হত্যা করা হয়েছে, হাদি জামাতের লোক, হাদি অমুকের লোক, বেটা স্টুপিড কোথাকার। যারা এই ধরনের কথা বলে, যারা এই ধরনের মানে গিলুলেস ব্রেনলেস কথা বলে, এদেরকে আসলে বয়কট করা উচিত এবং এদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। এই দেশে স্কুল কলেজ বন্ধ করে শুধুমাত্র কালচারাল সেন্টার করা উচিত, মানুষের আদব কায়দা শিক্ষা মানে প্রপার শিক্ষা ব্যবস্থা করা উচিত। তো যাই হোক, অনেক কথা বলছি, 1 ঘন্টার উপরে হয়ে গেছে লাইভের। বিষয়বস্তুগুলো চলে আসে এই কারণে যে এই পুঁজিবাজারে যারা কালপিট আছে, যারা অসাধু আছে, যারা এই আমার এই বিনিয়োগকারী ভাই বোনদেরকে ক্ষতি করে আসছে যুগের মাসের পর মাস, বছরের পর বছর, তো তারা এখনো সক্রিয় আছে, তারা এখনো পর্যন্ত আহ, বসে নাই। তো তারাও এখানে এসে আমার ভিডিও দেখে, তারাও এখান থেকে তাল্লু এইখানে যেটা অবস্থান আমি বলেছি, এটা যেই ক্লোজিংটা আজকে আসছে এবং গত 2টা দিনই হল্ট করেছে, হল্টের যে ভলিউমটা ক্রিয়েট করেছে, এখানে বিগ ইনভেস্টমেন্টের একটা লক্ষণ দেখছি। 60 টাকার উপরে তো ক্লোজ আসবে ইনশাল্লাহ, এবং হয়তো বা 60 টাকার উপরে গিয়ে কিছুদিন স্লো থাকবে, এটাতে আবার ঘাবড়ানোর কিছু নাই, যেহেতু দীর্ঘ 1টা বছর পরে তাল্লু এটা অ্যাকচুয়ালি প্রাইসিংই ছিল 10 টাকার উপরে। এটা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় বাজার যত উত্থান পতন হয়েছে, সে 10 টাকার নিচে তাকে নামাইতে পারেন, আপনারা পিছনের হিস্ট্রিগুলো চেক করে দেখবেন, ঠিক আছে? তো সেইখানে আপনার তাল্লুটা এই জায়গার শেয়ার না, তাল্লু 10 টাকার উপরের শেয়ার, এটা চলে যাবে। আর তাল্লুর যে ইপিএস গুলো দেখায়, এগুলা সম্পূর্ণ ভাওতাবাজি। এইটার কোম্পানি সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, এবং এটার বিস্তারিত আমি আপনাদেরকে অনেকবার আলোচনা করেছি, অনেকবার বলেছি। এই শেয়ারটা আইসিবির কাছেও আছে, 26 টাকা 30 পয়সা করে কিনা। আর ইপিএস যেটা দেখায়, এটা সম্পূর্ণ ফেক ইপিএস, মাইনাস দেখাচ্ছে, এগুলো একটা ম্যানুপুলেশনের জায়গা। আচ্ছা, আর এই তালুর সাথে যে একই কোম্পানি বঙ্গজ, কিন্তু বঙ্গজের প্রোডাকশন আছে, তাদের ইয়ে আছে, ঠিক আছে, কিন্তু অলরেডি এটা সাপ্লাই জোন, এইটা একটা বিপজ্জনক অবস্থানে আছে। হিস্টোগ্রামের বার একদম ডাউন ট্রেন্ডে আছে, এদিক থেকে একটু সতর্ক থাকবেন। যদিও এখানে আপ অ্যান্ড ডাউন করছে, আপ অ্যান্ড ডাউন করা মানে এখানে ফিডিং চলছে, ফিডিং হচ্ছে এদিকে, এদিকে আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে, এখন তো আছে শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, 2 দিন আছে, আরামসে আমরা কথাবার্তা বলবো, আরামসে আমরা আলোচনা করবো, এবং এর ভিতর থেকে এই যে আপনারা যারা অনুরোধ করেছেন, ওইখান থেকে যাচাই বাছাই করে 10টা স্টক দেবো আপনাদের জন্য। আর এই অনেকে দেখেন মানুষের কি ব্রেন দেখেন। এ বোরহান ভাই, আপনারা তো আহ, হ্যাঁ, ম্যাক্সনের অবস্থা ভালো না, অনেকগুলা যেগুলা যেই শেয়ারগুলার কোম্পানি মালিক ভাগছে অবস্থা খারাপ, এগুলার দিকে তাকাবেন না। সোনারগাঁ টেক্সটাইলটা কিন্তু বেশি একটা উপরে যাবে না, এটা আমি বলছি। সোনারগাঁ অলরেডি সাপ্লাই জোনে চলে গেছে। এটাও অনেক প্লে হয়েছে ফেব্রুয়ারি মার্চে, যে দেখছেন ঠিক 31 টাকা গিয়ে ধাক্কা খাইছে, এখন আর উঠতে পারতেছে না, তেমন একটা উঠবে না। আহ, তো
এই সোনারগাঁটা আমি এটার ব্যাপারেও আপনাদেরকে অনেক কিছু তথ্য উপাত্ত বা বাজার চিত্র অনুযায়ী বলেছি, সেটার ওই ধরনের কিছু ইয়েতে যাবে না। আপনারা দেখেন, পেনিনসুলা 12 টাকা থেকে বলছি 17 টাকায় প্রফিট নিয়েছি, সেল দিয়েছি, এটা আপনাদেরকে বলছি। তারপরে আবার 17 টাকা যখন আবার বেজ স্ট্রং হওয়ার পরে বলছি যে 17 টাকা এবার এন্ট্রি দেন, এবার 22 টাকা থেকে 25 টাকা পর্যন্ত পাবেন। তো এখন 19 টাকার ঘরে আজকে 20 টাকা হল্টেড প্রাইসও ট্রেড হয়েছে। সুতরাং এইগুলো আপনারা যদি ধাপে ধাপে আপ এন্ড ডাউনে যদি বাই সেল করেন, আর কিছু তো লাগে না, বেশি স্টকের পিছনে দৌড়ানো লাগে না। কেডিএসটাও অলরেডি ফুল ড্রাই করে ফেলেছে। কেডিএসটা সম্ভবত নেক্সট উইকে একটা রানে বড় একটা রানে চলে আসবে। এবারে রানে আসলে কিন্তু এইটাও সেম কিন্তু উপরের দিকে যাবে। ওমর ফারুক ভাই অফিস থেকে আসছেন দেরি করে, বুঝতে পারছি আপনার তো অফিস থেকে আসতে আসতে দেরি হয়ে যায়। তো এটাও কিন্তু আপনাদের এই অবস্থান থেকে আহ, আহ, এইবারের ইয়েতে কেডিএস ইনশাল্লাহ আশা করা যায়। আপনাদের যারা যেটা ধরতে পারেন নাই তাদের জন্য আরো স্টক রয়েছে, একটার পর একটা আছে। প্রতিদিন লাইভে কিছু না কিছু আপনার ভাই বিবিএস কেবল, এই যে শান্ত সুমন ভাই, বিবিএস কেবল থেকে বেরিয়ে আসেন, এটা বন্ধ কোম্পানি। আমাকে বিবিএস কেবলের যে ফ্যাক্টরি আশেপাশের লোকজন আমার এখানে আহ, এই লাইভের কারণে কতগুলো সুবিধা পাই আমরা দেখেন। লাইভের কারণে আমরা আহ, যাদের আশেপাশে যেসব ফ্যাক্টরিগুলো আছে ওইগুলোর তথ্য, যেমন আহ, আলমগীর ভাই থেকে আমরা বারাকা পাওয়ারের তথ্য পাইছি, ওনার ভাই এই কোম্পানির চাকরি করেন, সেখানের তথ্য পেয়েছি। তারপরে ধরেন এই আহ, তাল্লু, এটা আমার নিজের কাছে তথ্য আছে, আপনাদের কাছে শেয়ার করছি, 5 টাকা থেকে শেয়ার করে আসছি, এইটার তথ্য আছে, এটার কথা আপনাদেরকে বলেছি। তারপর প্যানিনসুলার তথ্যটা আমি নিজে, সে 11 টাকা থেকে আমি একদম জিএম লেভেল পর্যন্ত কিভাবে কিভাবে খোঁজ খবর নিতে হয়, তথ্য নিতে হয়, সব কিছু বের করে এনেই তারপর আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং প্রপার আমি কখনো আহ, আহ, কোনো যে তথ্যগুলা যখন দেব, সেই তথ্যগুলা একদম 100% খোঁজ খবর নিয়ে আপনাদের কাছে আমি রিপ্লেস করি। যেমন ইসলামী ফাইন্যান্সটা ইপিএস এর ঘটনাবলী দেখে এবং এটার গ্রোথের হিসাব দেখেই তারপর আপনাদেরকে 5-6 টাকার ঘরে আপনাদেরকে আলোচনা আনছে। আল্লাহর রহমতে আজকে 10 টাকা, এটা আরো উপরের দিকে 12-13 টাকার দিকে যাবে, আর ডিভিডেন্ড দিলে এটা আরো উপরে যাবে। এগুলা হচ্ছে আহ, সামনের দিকে এগুলা আপ ট্রেন্ডের শেয়ার সবগুলো। আর ডাউন ট্রেন্ডের শেয়ার যেগুলা, এগুলো মাঝে মধ্যে আপ অ্যান্ড ডাউন করবে, কিন্তু এগুলা থেকে দূরে থাকা। বিশেষ করে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, এখানে আপনারা যারা আছেন, এখানে কিছু টেকনিক্যাল ভাই আছে, যেমন আছে পারভেজ আছে, আহ, কামাল হোসেন আছে, ওনারা টেকনিক্যালি বুঝেন, কিন্তু বুঝলেও স্টক চয়েসটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয়। স্টক চয়েসে হচ্ছে আপনাকে লাইফ চেঞ্জিং এর বিষয়। তো স্টক চয়েসে যদি ভুল করেন, টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক কিছু পজিটিভ দেখাবে, কিন্তু স্টকের বিষয়টা দিয়ে, কারণ টেকনিক্যালটা তো প্রত্যেকটা স্টক আপনি ঘাটলে, প্রত্যেকটা স্টকের যদি টেকনিক্যালি হিসাব দেখান, কোন সবগুলোতে কোনোটাতে আপের ট্রেন্ড দেখাবে, কোনোটা ডাউন ট্রেন্ড দেখাবে, কিন্তু কোন কোন স্টক সামনের দিকে যাবে সেইগুলা বাছাই করে বাইর করা, সেইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কৃতিত্ব। তো আল্লাহ রহমতে গত সেই জুন মাস জুলাই থেকে এই পর্যন্ত যতগুলো স্টক আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, প্রত্যেকটা স্টক থেকে কম বেশি সবাই প্রফিট করেছি। অনেকে হয়তো বা আপ ট্রেন্ডে গিয়ে কিনেছেন, তো আপ ট্রেন্ডে কিনলে তো আর সেটা তো আপনারা যেদিন আলোচনা করি, যেমন তাল্লু 5 টাকার ঘরে আলোচনা করছে, আজকে 6 টাকা 90 পয়সা। তো আজকে যারা কিনছেন, এখনো যে পজিশন আছে, অবস্থান আছে, সেটা কিন্তু খারাপ হবে না, এটুকু বলি। আচ্ছা, কেপিটেকের কথা আরো একজনে আমাকে ওই যে ইয়েতে বলছে, অনেক সময় হয়ে গেছে। ক্যাপিটেক গ্রোথ ফান্ড যেটা, এইটা দেখেন, এই বিষয়টা একটু আলোচনা করি। আমার রংপুরের এক ভাই শাহজাহান ভাই আছেন নাকি? শাহজাহান ভাই, শাহজাহান ভাই তিনি একজন প্রিন্সিপাল মানুষ রংপুরের, একটা কলেজের প্রিন্সিপাল তিনি। ওনার কাছে এই ক্যাপিটেকটা প্রায় 13 টাকা করে কিনা ছিল। উনি আমার সাথে বিজনেসে আসবেন বলছেন, কিন্তু উনি ফাঁদে যে জায়গায় পড়েছেন, আসতে পারতেছেন না, আসতে পারবেন বলেও আমার মনে হয় না। কেননা ওনাকে আমি সঠিক সময়ে গাইডলাইনটা দেওয়ার পরে উনি পারে নাই করতে। তো যেহেতু পারে নাই, আসতে পারবেন কিনা জানি না, আমার মনে হয় না উনি আর ছুটতে পারবেন। এই ক্যাপিটেক ওনার 13 টাকা করে কিনা। তো
এই দিনটাতে যেদিন আমার সাথে ধরেন 19শে অক্টোবর আমার সাথে সম্ভবত আলোচনা, 19শে অক্টোবর বা 20শে অক্টোবর আলোচনা করেছিলেন, তখন 8 টাকার ঘরে ছিল। তো ওনাকে আমি গ্রাফ টাফ সুন্দরভাবে এঁকে বললাম যে 19 টাকা 9 টাকা 20 পয়সা পর্যন্ত হিট করতে পারে, হিট করতে পারে না, হিট করবেই। তো আপনি সকাল 10টার সময় সেলটা বসায় দিলে, কোয়ান্টিটি সম্ভবত 3 লাখ শেয়ার। তো উনি আহ, না বসায় ওই দিন কিন্তু এই 9 টাকা 30 পয়সায় 35 লাখ শেয়ার ট্রেড হয়েছিল উইদিন 5 সেকেন্ড। উইদিন 5 সেকেন্ড আমার এই বাজারে কিছু কিছু জিনিস, জানি না এটা, অনেকে আবার বলে জাদুকর, অনেকে বলে আপনি জাদু জানেন, এইসব আসলে কিছু না। কোনো স্টক যদি হল্টেড হয়ে ধরে রাখতে না পারে, সেটাও আমি বলে দিতে পারি, আগাম বলে দিতে পারে যে আগামীকালকে এখানে ট্রেড হবে, 5-7 মিনিট হল্ট থাকবে, এরপরে ছেড়ে দিবে। এই ধরনের সেন্স আল্লাহ তালা আমাকে, এটা এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আল্লাহর দান। আমি এই ক্যাপিটেকের এই জিনিসটা দেখেও দেখলাম যে সেম ঘটনা ঘটছে, কিন্তু উনি বসাইতে দেরি করছে, বসাইতে 7-8 মিনিট পরে গিয়ে বা 10 মিনিট পরে গিয়ে যখন ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে তখন আমাকে বলছে, তো তখন বললে তার লাভ হবে না। আপনাকে একটা ডাইরেকশন দিলাম, আপনি করলেন আরেকটা, তাহলে তো এটা হবে না। ওনার কাছে আহ, আরেকটা আছে, ওই যে কি জানি, কি মিউচুয়াল ফান্ড জানি এটা, ওই গোল্ডেন জুবলি, গোল্ডেন জুবলি, এই শেয়ারটাও জিএলডি, এই গোল্ডেন জুবলিটা ওনার কাছে আছে, এটাও আমি 60 টাকা, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে ওনাকে সিগন্যাল দিয়েছিলাম, এইদিকে সাপ্লাই জোন আছে, সেটা থেকেও বের হইতে পারে না, নেমে গেছে, এটা 5 টাকার 6 টাকার ঘরে নেমে গেছে। এই শেয়ার থেকে উনি আর সহজে অন্তত আগামী 6 মাস 1 বছরও বের হইতে পারবে না, বের হইতেও পারবে না, আমার সাথে আসতেও পারবে না। আরও একটা আছে সোনালী পেপার, 303 টাকা করে কিনা, তাও হিউজ কোয়ান্টিটি। তো এখন এমন এমন জায়গায় ধরা খেয়ে আছেন। কিন্তু আমি ওনাকে কিছু পরামর্শ দিয়েছিলাম, যদি আপনি আমার সাথে আসতে পারেন, চান, তাহলে এই লাভ লসের চিন্তা বা কিনা দাম পাওয়ার চিন্তা ছেড়ে দিয়ে যদি ইনস্ট্যান্ট আপনি স্টপ লস দিয়ে, যেমনটা করছেন আমার টিপু ভাই করছেন, পপিয়াপা করেছেন, তারপরে আমার এই যে আহ, ফিরোজ ভাই করেছেন, যারা যারা আমার কথায় স্টপ লস দিয়ে চলে আসছেন তারাই গেনার হয়ে গেছেন। কিন্তু এই মায়া করতে করতে এই প্রেমের মায়া পড়ে, ওই যে বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করি আরে বন্ধে, পাগল করেছে। তো এই শেয়ার বাজারও মায়া লাগায় ফেলাইলে, ওইখানে শেয়ারের সাথে কোনো পীড়িত করতে নাই, শেয়ারের পীড়িত করছেন তো মরছেন, পীড়িত করছুইন তো মরছুইন, বুঝছেন? তো শেষবেলা যাওয়ার টাইমে একটু 2 লাইন গাইনও গাইলাম। এ মায়া পীড়িতের মধ্যে পড়লে শেয়ার বাজারে জিন্দেগি বরবাদ হয়ে যায়গা। তো এই এই এটা এই যে সোনালী পেপার ধরে কি ধরছি আমি, সোনালী পেপারটা ওনার 300 টাকা করে কিনা, 300 সম্ভবত 300 প্লাস, 300-3-4 টাকা করে কেনা। উনি আর জীবনে এখান থেকে বের হইতে কবে বের হবে এটা কোনো স্টেশন নাই। এই যে মানে এটা কোন বছর কিনছে আল্লাহ মাহবুব জানে, আমি জানি না। এটা সম্ভবত আরো এই যে এইটা যখন বড় ধরনের গেম হয়েছিল তখন কিনছিল, কিনার পরে ওনার প্রফিটও ছিল, কিন্তু নিতে পারে নাই নির্বুদ্ধিতার কারণে। তো প্রফিট থাকা সত্ত্বেও এমনিতে এক হয়েছে হাই রেঞ্জের শেয়ার, খুব ইয়ের শেয়ার, আপনি 300 টাকা কিনছেন, কিনার পরে যদি আপনি যদি উপর থেকে যদি প্রফিট থাকা সত্ত্বেও যদি না নেন, তাহলে তো এটা মার্কেটের দোষ দেওয়া, রাশেদ মাসুদের গালিগালাজ করলে কাজ হবে। আমরা আমাদের ভুল স্বীকার করতে, এই যে আমার চিনো বাংলা ভাই চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ কামাল ভাই। তো এইখানে মায়া লাগানো পিরিত লাগানোর কিছু নাই, এখানে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, এখানে ইনস্ট্যান্ট কাজ করতে হবে। আইএফআইসি ব্যাংকের অবস্থান তো বেশি, বলেছি আপনাদেরকে। এখন এই চান্সে চান্সে যদি কিছুটা বের হয়ে আসতে পারেন, পিরিত করে লাভ নাই। এই লস, এখানে যেমন লস, এবার সবাই কেরু খেয়ে বিদায়। শীতকালীন দিন তো, তো আল্লাহর রহমতে এখন ওই, যদি কেউ আপনার করে ইয়া করে ম্যানুপুলেশন করে, আহ,
এই আক্তার ভাই, আপনার মেয়ে গান শুন, আপনার বাচ্চা গান টান শুনেনি আমার। রুহুল আমিন ভাই কয় আপনার গান শুনে আমার বাচ্চা হাসতেছে। যাক, বাচ্চার মুখে হাসি ফুটাইতে পারছে, এটা তো অনেক বেশি। তো এই আইএফআইসি ব্যাংকটারে ভাই, আমি বলতেছি এটা, বলছি এখন যাদের কাছে আছে তাদের কাছে হয়তো শুনতে খারাপ লাগে, কষ্ট লাগে। আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, তারপরে ন্যাশনাল ব্যাংক, এগুলা আমি বলছি যে এগুলা বিপজ্জনক অবস্থান, এটা এগুলা থেকে সরে আসাটাই ভালো। এগুলা থেকে রবিবার তো ব্ল্যাক সানডে, জুনায়েদ ভাই। রবিবার ব্ল্যাক ব্ল্যাক সানডে। তো রবিবারে যদি, আরো 2 দিন সময় আছে, আলোচনা করব। রবিবারে সকালবেলা বাজারটা আপ ট্রেন্ডে থাকলে মোটামুটি আসসালামু আলাইকুম বলে প্রফিটটা টেক করবেন। আগে প্রফিট টেক করবেন, বলবেন আসসালামু আলাইকুম। কারণ সকালবেলা রবিবারে মার্কেটটা প্লাস থেকে শেষবেলা হয়তো বা ডাউনে চলে আসতে পারে, তো প্রফিট মাস্ট বি টেকিং। প্রফিটের বিকল্প নাই। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীর আমাদের প্রতিপাদ্য কি তো মনে আছে সবাই? অল্প পুঁজি, অল্প রুজি, অধিক খুশি, এটা আমরা চাই। আমরা ধনী হওয়ার দরকার নাই, আমরা এখান থেকে টুকটুক করে, এই যে ছোট ছোট করে তো এই পর্যন্ত ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আমরা সেই সাগর অতলেই পৌঁছাবো যদি আমরা ছোট ছোট বালুকণা ধরতে পারি। আমরা যদি শুরুতে যদি আমরা কাতল মাছ খাইতে যাই, তাহলে তা কাতল মাছ আম করে খাইয়া ফেলাইবো, বুঝছেন? লাফালাফি শেয়ারে যাবেন না, ধৈর্য রাখেন। ধীরে 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 দেখবেন যে আপনি যদি জায়গা মতন ধরতে পারেন, জায়গা মতন, আপনি যদি একটা শেয়ারে 3 মাসেও যদি 20%, 10% গেন পান, এর চেয়ে আর বেশি কি আছে? তো ইজেন্টটাও এগুলা ভাই, আহ, জুলাই আগস্ট মাসে, আগস্ট সেপ্টেম্বর মাসে আমি যখন এই শুরুতে যখন মার্কেট ইয়ে হয় নাই, তো এ শান্তনু, তুমি আসছো? তোমার পেনিনসুলাতে ভালো ইয়ে হয়েছে, তোমার এই শান্তনুরও অনেক উপরে কিনা, অনেক হাই রেঞ্জে কিনা। এই ছেলেটা আমার সাথে ছিল, তো মলম পার্টির খপ্পরে পড়ে চলে গিয়ে পোর্টফোলিওর 12টা বাজায় ফেলাইছে আমার এই ছোট ভাইটা। খারাপ লাগে। তারপরেও বলছিলাম যে যদি আসতা, আহ, মানে একটু চিন্তা ভাবনা করতে, ডিসিশন নিতে। খুব হতাশ, খুবই হতাশ, খালি হতাশ। এই আমার হতাশ ভাই এসে শান্তনু। ভালো আছো শান্তনু? আচ্ছা, লাস্ট যেটা বলছেন দেখাইতেছে সাইফুল ভাই, আপনার এজেন্টটা একটা পজিশন নিচ্ছে, কিন্তু বেশি একটা লোভ করা যাবে না এখানে। আপনার হয়তো বা 22 থেকে 23 টাকার ঘরটা আপনারা এজেন্টটা পেতে, এদিকে ঝামেলা আছে, আরো ঝামেলা আছে। 21-22 টাকা, 21-22 টাকা, ঠিক আছে। 21-22 টাকা গেলে এটাকে মানে 20 টাকার ঘরে গেলে 19 টাকা 80 পয়সা আছে। তো তো এটা এটা এই আম, এইখানে 21 টাকার ঘরটাতে সাপ্লাই চলে আসবে। আর যেটা বলছেন, আহ, আমরা টেকের কথা না? আহ, আমরা টেক, আমরা টেক, না রে ভাই, আজকের ক্যান্ডেলটা সুবিধা না, আজকের ক্যান্ডেলটা সুবিধা না। সাইফুর ভাই দেখেন আপনি এই হ্যামার ক্যান্ডেল উপরে, আর হ্যামার ক্যান্ডেলটা করছে উপরে যে সাপ্লাই জায়গাটা, এগুলাতে তেমন একটা, আমরা টেকটুকের এগুলার থেকে বেরিয়ে আসেন, যদি থাকে বেরিয়ে আসেন, আসাটা উত্তম হবে। এদিকে এদিকে যায় না, এদিকে যায় না। কতগুলো স্টকের কথা আলোচনা করছি আপনার। রানিং এর মধ্যে আরডি ফুড আছে, শেষ বেলায় এটা বলে যায়, কালকেও আলোচনা হবে ইনশাল্লাহ। রানিং এর মধ্যে আরডি ফুড আছে, পেনিনসুলা অলরেডি একটা জায়গায় চলে গেছে, এবার 22 থেকে 25 টাকার দিকে সাপ্লাই আছে, ওইখানে গেলে আপনারা প্রফিট টেকিং করবেন। তারপরে কেডিএসটা এখনো কেনার মতন জায়গা আছে, কেডিএসটাও কিন্তু অলরেডি কেডিএস এর ডিভিডেন্ডে টাকা ডিসবার্সমেন্ট হয়ে গেছে, একদম সব কিছু নেট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। সেকেন্ড কোয়ার্টার যদি ভালো, তার পজিশন বলতেছে সেকেন্ড কোয়ার্টারটা ভালো আসবে, আর ভালো আসলে এই শেয়ারটা 47-48 টাকা মানাবে না, এটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ নেক্সট রাউন্ডে কিন্তু ভালো ভালো প্লে করবে। আর যদি ইলেকশনটা হয়ে যায় তাহলে তো আর কোনো কথা নাই, বাজার একটা বোমিং হবে। এবং বাজারের টোটাল চিত্রটাই আমাকে বলতেছে যে বাজার একটা বোমিং এর দিকে যাবে। তবে আজে বাজে শেয়ার থেকে দূরে বিরত থাকুন, কেননা
এবার মার্জিন রুলে যেটা করছে, এটা এইবার দেখবেন বাজার যদি একটু আপে যায় ভালো হয়, তাহলে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাজার একটা বুমিং হবে এবং ভালো ভালো স্টক দিয়ে বুমিং হবে। আমি যে 11টার কথা বলছি, এই 11টার মধ্যে বেশ কিছু স্টক আপনাদেরকে লাইফ চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে? তো এই যে বাজারটা যেই জায়গায়, এই যে পারভেজ আছে, কামাল আছে, ভাই আপনারা দেখেন, আপনারা তো টেকনিক্যালি ভালো বুঝেন এবং আমার সাথে তো মিলাইছেন। আপনারার মধ্যেও অনেকে বলছেন যে বাজার 4,300 আসবে, আমি বলছি নো, ইম্পসিবল, এটা 4,300 যাবে না। এবং কিছু গ্রুপ থেকেও প্যানিক ছড়ানো হয়েছে। বাট আমি অলওয়েজ আপনাদেরকে বলছি, ডোন্ট বি সেল ইউর বেস্ট স্টক। আপনাদের যে ভালো ভালো স্টকগুলো আছে এগুলো হাতছাড়া করবেন না, এগুলা কিন্তু আপনারা ধরে রাখবেন। তো যারা আমার এই, আল্লাহর রহমতে আপনারা সবাই এখন যে জায়গায় একটা মানে কংক্রিট জায়গায় দাঁড়িয়েছেন, তো যত বড় প্যানিক বাজ আসুক বা যত বড় আমাদের কালপিটটা আমাদেরকে কিছু করতে পারবে না, ইনশাল্লাহ আমি আছি, রাসেল, আমি রাসেল আপনাদের পাশে। দুর্দিনের দুর্দশায় আপনাদের পাশে ছিলাম, ভালো দিনেও আছি, ভালো দিনেও থাকবো, দুর্দিনেও থাকবো। বাজার সম্পর্কে যা কিছু বলার, যা কিছু বলার দিব আপনাদেরকে বলে, ওই যে গান আছে না, জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার দাও বলে দাও, পাবে না সময় আর হয়তো, জীবনের গল্প আছে বাকি অল্প। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আবারও কালকে দেখা হবে সেম টাইমে।